ওকে, সো দেখো আমাদের ফার্স্টে একটা চিত্র দেখতে পাচ্ছ। আমরা এই চিত্র থেকে কি জিনিস কনফার্ম করব যে আমাদের ল্যারিংস অর্থাৎ তোমার কি বলে এপিগ্লোটিস কোথায় থাকে, আর হচ্ছে আমাদের উভুলা বা সফট প্লেটের যে লাস্টের অংশ এটা কোন কাজ করে, আর আমাদের এপিগ্লোটিসটা কোন কাজ করে। দেখো এখন আমি একটু তাড়াতাড়ি শেষ করি যেহেতু আমরা একটু আগে এটা বলছি। So, দেখো এখানে, সো আমরা যদি এটা নাক, একটা চিত্র আঁকা, একটা দেখো চিত্র একটু আগে দেখো মোটামুটি করে, এরকম মনে করো একটা আঁকলাম, ভয়ঙ্কর মানুষ আঁকলাম। আচ্ছা দেখ আমরা চিত্রটা দেখি। দেখো, সো এটা আমাদের হচ্ছে নাকের গহ্বর, নাসা গলবিল। হ্যাঁ, নাসা গহ্বর, এটা হচ্ছে নাসা গলবিল। দেখো, আর আমাদের এটা হচ্ছে মুখ, এটা কি এটা মুখ, ঠোঁট, লিপ। এখান থেকে কোথায় যাবে খাবারটা? খাবারটা কোথায় যাবে? এখান দিয়ে, এখান দিয়ে, এখান দিয়ে, এখান দিয়ে, এই যে আমাদের কোথায় যাবে এপিগ্লোটিস, অন্ননালী। তারপর কোথায় যাবে এটা? তারপর এটা যাবে হচ্ছে পাকস্থলীতে। আচ্ছা, আর এটা আমাদের হচ্ছে শ্বাসনালী। এখান দিয়ে খাবারটা কোথায় যাবে? এখান দিয়ে খাবার না, এখান দিয়ে শ্বাস প্রশ্বাস কোথায় যাবে? আমাদের ফুসফুসে যাবে, লাঙে যাবে। এখন দেখো, যখন আমরা খাবারটা খাচ্ছি, যখন আমরা এই খাবারটা খাচ্ছি, খাবারটা কিন্তু উপরের দিকে যাইতে পারে, আবার এদিকে সামনের দিকে আসতে পারে। তো খাবারটা যাতে উপরের দিকে না যায়, এজন্য আমাদের এখানে কি থাকে বাধা দেওয়ার জন্য? এখানে থাকে হচ্ছে উভুলা। এখানে কি থাকে? উভুলা, যার বাংলা হচ্ছে আলজিহ্বা। সো আলজিহ্বা কি করে? আলজিহ্বা খাবারটা যাতে তোমার এই নাসা গলবিল বা গলবিলের দিকে না যেতে পারে, তোমার কি নাসা ছিদ্রের দিকে যাতে না যেতে পারে, অর্থাৎ নাকের যে গহ্বর সেখানে যাতে না যেতে পারে, এই জন্য কি থাকে? থাকে হচ্ছে উভুলা। ওকে, আর উভুলাটা কি? এটা যে আমাদের দেখো একটা হাড়ের মতো আছে না সাদা, এটা হচ্ছে কি? হার্ট প্লেট। আর এই যে পরের টুকু, এর নাম কি? এর নাম হচ্ছে সফট প্লেট। এর নাম হচ্ছে কি? সফট প্লেট বা কোমল তালু। তাহলে এই কোমল তালুর নিচের অংশ নাম হচ্ছে উভুলা, কোমল তালুর নিচের অংশ নাম হচ্ছে উভুলা। সেখানে উভুলা বাতা দিচ্ছে। আর খাবারটা যখন পড়তে 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 আমাদের শ্বাসনালীর মধ্যে ঢুকে যাবে বা ট্রাকিয়ার মধ্যে ঢুকে যাচ্ছে, ল্যারিংসের মধ্যে ঢুকে যাচ্ছে, ট্রাকিয়ার মধ্যে ল্যারিংসের মধ্যে ঢুকে যাচ্ছে। ল্যারিংস হচ্ছে ষড়যন্ত্র, আর ট্রাকিয়া হচ্ছে কি? শ্বাসনালীর মধ্যে ঢুকে যাচ্ছে, তখন বাধা দিচ্ছে হচ্ছে এপিগ্লোটিস। খাবারকে শ্বাসনালীতে বা ল্যারিংসে যেতে বাধা দেয় কে? এপিগ্লোটিস। কে বাধা দেয়? এপিগ্লোটিস। এই দুইটা আমাদের পয়েন্ট। সো আমাদের এপিগ্লোটিস কোথায় থাকে? এই যে জিহ্বার দিকে থাকে। সো এপিগ্লোটিস কোথায় বাধা দিচ্ছে? শ্বাসনালীতে যাওয়ার সময়। আর উভুলা, কোমল তালু কোথায় বাধা দিচ্ছে? খাবারটা যাতে নাকের মধ্যে না যেতে পারে। সো এই দুইটা আশা করি তোমাদের একটু ক্লিয়ার হয়েছে। আমরা এখন বইতে যাই। ওকে, দেখো এটা হচ্ছে আমাদের অধ্যায়। আচ্ছা, পরিপাক। প্রথমে পরিপাক জিনিসটা হচ্ছে কি? একটা কমপ্লেক্স খাবারকে সহজ করা, যেন আমাদের কোষের মধ্যে কিন্তু বড় বড় ভাত ঢুকতে পারবে না। তো আমাদের ভাতকে ভেঙে এমন ভাবে তৈরি করা যাতে সেটা কোষ শোষণ করতে পারে। ওকে, এটা হচ্ছে পরিপাক। দুই ধরনের পরিপাক, একটা হচ্ছে যান্ত্রিক বা মেকানিক্যাল। সো মেকানিক্যাল পরিপাক কিভাবে হইতে পারে? হইতে পারে চিবানোর মাধ্যমে, গলাধঃকরণের মাধ্যমে মানে গিলতিছো, পৌষ্টিক নালী অতিক্রমের সময় নালীগুলোর মধ্যে বিভিন্ন সঞ্চালন, মানে যখন খাবারগুলো নালীর মধ্যে যায়, নালীগুলো এরকম চাপ দেয় খাবারকে, এটা হচ্ছে তোমার সঞ্চালন, পেষণ সঞ্চালন। সেখানে কিন্তু তোমার কোনো কেমিক্যাল চেঞ্জ হচ্ছে না, জাস্ট খাবারটা একটু নরম হচ্ছে, একটু ছোট হচ্ছে, এই আর কি। এখানে কিন্তু কেমিক্যাল কোনো চেঞ্জ নাই। সো এই যে প্রক্রিয়াগুলো, এগুলোর নাম হচ্ছে যান্ত্রিক পরিপাক। আচ্ছা, এখন রাসায়নিক পরিপাক মানে যদি তোমার খাবারের মাধ্যমে কোনো কেমিক্যাল ব্রেকডাউন হয়, অর্থাৎ তোমার খাবারের মধ্যে এসিড, ক্ষার, এনজাইম এগুলো যুক্ত হচ্ছে, এসিড, ক্ষার, এনজাইম যুক্ত হচ্ছে, এগুলো হলে তার নাম রাসায়নিক পরিপাক। সো একটা গেল যান্ত্রিক পরিপাক, একটা গেল রাসায়নিক পরিপাক। এখনকার কোশ্চেন দেখো, আমাদের এখানে সুন্দরভাবে দিচ্ছে যে পৌষ্টিক নালী আর হচ্ছে পৌষ্টিক গ্রন্থি। আমাদের অধ্যায়ের নাম হচ্ছে পরিপাক তন্ত্র। একটা তন্ত্র দুইটা জিনিস নিয়ে গঠিত, একটা নালী, একটা গ্রন্থি। এখন নালী একদম মুখ, খাবার গ্রহণ করে মুখ দিয়া, বের করে পায়ু দিয়া, সো মুখ থেকে পায়ু পর্যন্ত এই নালীটা বিস্তৃত। এর নাম হচ্ছে পৌষ্টিক নালী। এটার 8 থেকে 10 মিটার এ হচ্ছে দৈর্ঘ্য। এখানে সিরিয়াল বাই দেওয়া হচ্ছে কি কি থাকে। প্রথমে মুখ, গলবিল, অন্ননালী, পাকস্থলী, ক্ষুদ্রান্ত, বৃহদান্ত, পায়ু, সবগুলোর নাম দেওয়া আছে। Okay? এখানে দেওয়া আছে যে ক্ষুদ্রান্ত কোন কোন ভাগে বিভক্ত, বৃহদান্ত কোনটি ভাগে বিভক্ত, এগুলো তোমরা মোটামুটি লাস্টের দিকে পাবা, এগুলো মোটামুটি সবাই জানো। ওকে, এগুলো নিয়ে আমরা বেশি কথা বলছি না, কিন্তু এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। এখন গ্রন্থি কয়টা আছে? গ্রন্থি আছে হচ্ছে 5টা। আমাদের যে গ্রন্থি কয়টা আছে? 5টা। ঠিক আছে, 5টা গ্রন্থি আছে। দেখো, একটা হচ্ছে লালা গ্রন্থি, এটা কোথায় কাজ করে? মুখে। যকৃত, লিভার, অগ্ন্যাশয়, গ্যাস্ট্রিক গ্রন্থি এটা কোথায় থাকবে? পাকস্থলীতে। আর আন্ত্রিক গ্রন্থি কোথায় থাকবে? অন্তে থাকবে, ক্ষুদ্রান্ত, বৃহদান্তে। অন্তে থাকবে, ক্ষুদ্রান্তে। ওকে, আন্ত্রিক গ্রন্থি। এখন দেখো, ওদের এখানে সবকিছু ওরা বলছে পৌষ্টিক নালী সম্পর্কে বলছে। প্রথমে মুখ ছিদ্র, তারপরে মুখ, গলবিল, এগুলো দুর্গতা অত ইম্পর্টেন্ট না। এখানে তোমরা একটা কথা অ্যাড করে নিতে পারো, সেটা হচ্ছে এটা দেখো, আমাদের অন্ননালী আছে না? অন্ননালী, এটার ইংলিশ হচ্ছে ইউসোফেগাস। মনে রাখবা, এই যে আমাদের টোটাল নালীটা আছে মুখ থেকে শুরু করে একদম পায়ে পর্যন্ত, এর মধ্যে সবচেয়ে পেশিবহুল, সবচেয়ে পেশিবহুল অর্থাৎ সবচেয়ে পেশিবহুল স্তর হচ্ছে আমাদের এই অন্ননালী, অর্থাৎ এই অন্ননালীর মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে পেশি আছে। তাহলে পরীক্ষা যদি আসে যে এই যে পৌষ্টিক নালীটা, এর মধ্যে সবচেয়ে পেশিবহুল কোনটা? আনসার হচ্ছে ইউসিফেগাস বা অন্ননালী। So, আমাদের টোটাল পৌষ্টিক নালীর মধ্যে সবচেয়ে পেশিবহুল কোনটা?
অ্যান্সার হচ্ছে অন্ননালী। ওকে, আচ্ছা এখন অন্ননালী খাবার, অন্ননালী অতিক্রম করবে কোথায় যাচ্ছে? পাকস্থলীতে। পাকস্থলীর মধ্যে কি কি অংশ? কার্ডিয়া, ফান্ডাস, বড় ভাগ, ছোট ভাগ, পাইরোলাস। এখন কার্ডিয়া কাকে বলে আর হচ্ছে পাইরোলাস কাকে বলে? দেখো, এই যে আমাদের অন্ননালী আছে না, এই অন্ননালীটা যখন পাকস্থলীতে ঢুকছে তার নাম হয়ে গেছে কার্ডিয়া। এর নাম কি? কার্ডিয়া। কারণ দেখো অন্ননালী যখন পাকস্থলীতে ঢুকছে এর আশেপাশে কিন্তু হার্ট থাকে, এই জন্য নাম হচ্ছে কার্ডিয়া। আর যখন আমাদের পাকস্থলীটা দেখো, যখন পাকস্থলীটা একটু বড় মানে দেখো পাকস্থলীটা যখন এই যে ডিউডিনামে ঢুকতেছে না, যে এই জিনিসটা নাম হচ্ছে কি? পাইরোলাস। তো এটা হচ্ছে আমাদের একটা হচ্ছে কি, একটা অংশের নাম হচ্ছে পাইরোলাস, একটা অংশের নাম হচ্ছে কি? কার্ডিয়া। ওকে, এটা আমরা ডিটেলস পাকস্থলীতে পড়বো। হ্যাঁ, এগুলা কিন্তু পরীক্ষা আসে যে যখন হৃৎপিণ্ডের মধ্যে আমাদের অন্ননালীটা ঢুকতেছে তখন তার নাম হচ্ছে কার্ডিয়া। আর যখন পাকস্থলীটা ডিউডিনামের মধ্যে ঢুকতেছে, পাকস্থলীটা যখন ডিউডিনামের মধ্যে ঢুকতেছে তখন তার নাম হচ্ছে পাইরোলাস। আর যখন আমাদের অন্ননালীটা পাকস্থলীর মধ্যে ঢুকতেছে তার নাম হচ্ছে কার্ডিয়া। মাথায় রাখবা, হ্যাঁ, এই দুইটা কিন্তু পরীক্ষা দিতে পারে। আচ্ছা, এরপরে দেখো ছোট জিনিসপাতি, যে ক্ষুদ্রান্তের দৈর্ঘ্য কত? 6 থেকে 7 মিটার। কি কি অংশ থাকে? ডিউডেনাম, জুজেনাম, ইলিয়াম। পরীক্ষা আসে যে ক্ষুদ্রান্তের দৈর্ঘ্য নয় কোনটি? হ্যাঁ, ক্ষুদ্রান্তের অংশ নয় কোনটি? ডিউডেনাম, জুজেনাম, ইলিয়াম। এই তিনটা হচ্ছে ক্ষুদ্রান্তের অংশ। তাহলে কোনটি ক্ষুদ্রান্তের অংশ নয়? দেখবি এখান থেকে দিয়ে দিচ্ছে বৃহদন্ত থেকে। এটা হচ্ছে 1.5 মিটার। সিকাম কোলন মলাশয়, সিকাম কোলন মলাশয়, সিকাম কোলন মলাশয় হচ্ছে আমাদের বৃহদন্তের অংশ। এবং কোলনের মধ্যে ঊর্ধ্বগামী, অনুবস্থ, নিম্নগামী সিগময়েড আছে। এই যে এদিকে উঠতেছে না, এর নাম হচ্ছে ঊর্ধ্বগামী। এদিকে নামতেছে, এর নাম কি? এর নাম হচ্ছে অনুবস্থ। নামতেছে, এর নাম কি? নিম্নগামী। এটার নাম কি? সিগময়েড। ওকে, এটা হচ্ছে আমাদের কোলনের 4টা অংশ। ওকে, এখন দেখো একটা কথা মাথায় রাখবা, দেখো এটা কিন্তু ক্ষুদ্রান্ত কিন্তু এর দৈর্ঘ্য বড়। আর বৃহদান্ত হচ্ছে 1.5 মিটার, এর দৈর্ঘ্য ছোট। আসলে ক্ষুদ্রান্ত বৃহদান্ত এই যে নামটা করছে এটা কিন্তু দৈর্ঘ্য দেখে করে নাই। যদি দৈর্ঘ্য দেখেই করতো তাহলে ক্ষুদ্রান্তের নামই তো বড় হইতো, কারণ ক্ষুদ্রান্ত বেশি লম্বা, 6 থেকে 7 মিটার। এটা আসলে করছে তোমার কে কত মোটা। দেখো ক্ষুদ্রান্তের নালীগুলো অনেক চিকন না? অনেক চিকন। দেখো ক্ষুদ্রান্তের নালীগুলো হচ্ছে অনেক চিকন, দেখো এই যে অনেক চিকন নালী, ক্ষুদ্রান্তের নালী হচ্ছে অনেক চিকন। আর বৃহদান্ত দেখো কত মোটা মোটা নালী, বৃহদান্ত নালী অনেক মোটা না? আচ্ছা, এই জন্য বৃহদন্ত হচ্ছে কি? বৃহদন্ত। আর ক্ষুদ্রান্তর, যেহেতু এদের লুমেনটা ছোট এই জন্য হচ্ছে ক্ষুদ্রান্ত। ওকে, এগুলো আমাদের নর্মাল আলোচনা। এটা হচ্ছে আমাদের গ্রন্থি কয়টা? 5টা। একটা হচ্ছে দেখো, একটা নাম হচ্ছে তোমার লালা গ্রন্থি, যেটা মুখের দিকে থাকবে। তারপর হচ্ছে আমাদের যকৃত একটা গ্রন্থি। তারপর আমাদের গ্রন্থির নাম হচ্ছে অগ্ন্যাশয়। তারপর হচ্ছে আমাদের কি আন্তরিক গ্রন্থি, এদিকে ক্ষুদ্রান্তের এদিকে থাকে হচ্ছে আন্তরিক গ্রন্থি। আরটা কি আছে? আর হচ্ছে গ্যাস্ট্রিকের মধ্যে থাকে হচ্ছে পাকস্থলী, মানে গ্যাস্ট্রিক গ্রন্থি। পাকস্থলীর মধ্যে থাকে গ্যাস্ট্রিক গ্রন্থি। সবগুলো আমরা ডিটেলস করবো একটু আগে। হ্যাঁ, আমাদের এই 5টা গ্রন্থি পরীক্ষা দিতে পারে। নিচের গ্রন্থি পুষ্টিক গ্রন্থি নয়, ঠিক আছে, ওইভাবে দিতে পারে। তো লালা গ্রন্থি মুখে থাকবে, যকৃত, অগ্ন্যাশয়, গ্যাস্ট্রিক গ্রন্থি আর হচ্ছে আন্তরিক গ্রন্থি। মাথায় রাখবা। ওকে, আমরা পরে একটু মুভ করি। দেখো এখানে বলছে যে আহ, মানুষের পৌষ্টিক নালীতে বিভিন্ন ধরনের জটিল খাদ্যের পরিপাক হয় 6টি ভাবে। মানে কথা মতো বলছে, এগুলো রিডিং দিবা, অত ইম্পর্টেন্ট না, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখো একটা সুন্দরভাবে কথা লিখছে, ইম্পর্টেন্ট কথা, যে ভিটামিন, খনিজ এবং পানি কোষে সরাসরি গৃহীত হয়, এগুলোর পরিপাকের প্রয়োজন হয় না। অর্থাৎ এগুলোর কি করতে পারে? ডাইরেক্ট, অর্থাৎ সরাসরি কোষের মধ্যে গ্রহণ করতে পারে। কোষ কি করতে পারে? কোষ সরাসরি এদের গ্রহণ করতে পারে। কিন্তু কোষ কিন্তু ভাতকে গ্রহণ করতে পারে না, কোষ মাংসকে গ্রহণ করতে পারে না। এগুলো কি হয়? এগুলো পরিপাকের দরকার হয়। কিন্তু এই ভিটামিন, এই খনিজ লবণ, এই পানি, এগুলাকে কোষের কোষে গ্রহণ করার জন্য এগুলো পরিপাক করতে হয় না। এগুলো কি করতে পারে? এগুলা সরাসরি গ্রহণ করতে পারে। হ্যাঁ, কোষ কি করে পারে? এগুলা সরাসরি গ্রহণ করতে পারে। এগুলো কোষের গ্রহণের জন্য পরিপাকের দরকার হয় না। সো পরীক্ষা আসতে পারে নিচের কোনটি কোষে সরাসরি প্রবেশ করতে পারে না? অপশন থাকবে এরকম: ভিটামিন, খনিজ লবণ, পানি, আমিষ। অ্যান্সার হবে আমিষ। এরকম কোশ্চেন কিন্তু দিতে পারে। সো এই তিনটা একদম সরাসরি ঢুকে যায় কোষের মধ্যে, এই তিনটার কোনো পরিপাক দরকার হয় না। পরিপাক দরকার হয় যেগুলো কমপ্লেক্স খাবার, কার্বোহাইড্রেট মানে কি শর্করা, আমিষ, লিপিড। এই তিনটার কি দরকার হয়? এই তিনটার পরিপাকের দরকার হয়, এগুলো সরাসরি কোষের মধ্যে ঢুকতে পারে না। ওকে, আচ্ছা, এখানে পরিমাণ দিছে এবং কাজ দিছে। যারা সেকেন্ড টাইমার পরিমাণগুলো পড়বা, একটা, দুইটা, তিনটা, ঠিক আছে। আচ্ছা, সেকেন্ড টাইমার তিনটা করতে পারো। আচ্ছা, এখন দেখো প্রধান প্রধান কাজ, যারা একটু ফাঁকিবাজ তারা একটাই করবা, সেটা হচ্ছে যে এনজাইম, হরমোন উৎপাদন, তারপর হচ্ছে ক্ষয় পূরণ, কোষ গঠন, দেহের বৃদ্ধি। এই কাজগুলো কাদের কাজ? আমিষের কাজ। সবাই জানো আমিষ কি করে? দেহের বৃদ্ধি করে, কোষের গঠন করে, ক্ষয়পূরণ করে, এনজাইম, হরমোন উৎপন্ন করে। আমাদের যত এনজাইম, যত হরমোন সবই কি? প্রোটিন। সো এগুলো এগুলো তৈরি করে কে? প্রোটিন। আর আমাদের তাপ শক্তি উৎপাদন, তারপরে খাবার শক্তি উৎপাদন, এগুলো করে হচ্ছে কি? এগুলো করে হচ্ছে আমাদের এই যে অন্য অন্য যা লিপিড, শর্করা, এগুলো কাজ করে। তো আমাদের দেহের জন্য প্রোটিন সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। তাহলে ভিটামিন কি কাজ করে? ভিটামিন হচ্ছে রোগ প্রতিরোধ শক্তি বাড়ায়, রোগ প্রতিরোধ শক্তি বাড়ায়। এখানে তিনটা জিনিস দাগ দিছে: প্রোটোপ্লাজমকে সিক্ত সজীব রাখে কে? পানি। কারণ প্রোটোপ্লাজমের 60 থেকে 90 ভাগ হচ্ছে কি? পানি। সো প্রোটোপ্লাজমকে সিক্ত সজীব রাখে কে? আমাদের পানি। আর পানি যখন সজীব রাখে তখন প্রোটোপ্লাজমটা ভালোভাবে কাজ করতে পারে। ওকে, সো আমাদের এই এখানকার ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে আমিষের কাজটা, প্রোটিনের কাজটা।
আচ্ছা, ব্যালেন্স ডায়েট কি? ব্যালেন্স ডায়েট হচ্ছে সবগুলো খাবার সুষম পরিমাণে থাকা, এগুলো একটু দেখবা। হ্যাঁ, আচ্ছা, এখানে প্রধান প্রধান এনজাইম বলছে, প্রধান প্রধান এনজাইম। সো প্রধান প্রধান শর্করা কি কি খাবারে থাকে? ভাত, রুটি, এগুলো শর্করা। আমিষ কি গুলো? মাছ, মাংস, ডাল, ডিম, এগুলা। হ্যাঁ, মাছ, মাংস, ডিম। আর স্নেহদ্রব্য কি? ঘি, মাখন, এগুলো হচ্ছে স্নেহদ্রব্য, এগুলা উৎস বলছে। আচ্ছা, এখানে দেখো, অ্যামাইলো শব্দ অর্থ কি? অ্যামাইলো লাইটিক, লাইটিক শব্দ অর্থ হচ্ছে ভাঙা। আর অ্যামাইলো হচ্ছে এক ধরনের কার্বোহাইড্রেট। তোমরা যারা 3 নম্বর অধ্যায়ে পড়ছো তারা জানো যে অ্যামাইলো পেকটিন, এগুলো হচ্ছে কি? অ্যামাইলো হচ্ছে এক ধরনের কার্বোহাইড্রেট, কার্বোহাইড্রেটের মধ্যে থাকে অ্যামাইলো, অ্যামাইলো পেকটিন, এগুলো থাকে। সো অ্যামাইলো লাইটিক, অর্থাৎ আমি যখন আমাদের কার্বোহাইড্রেট বা শর্করাকে ভাঙবো, যে এনজাইম গুলা কার্বোহাইড্রেট বা শর্করাকে ভাঙে, তার নাম হচ্ছে অ্যামাইলোলাইটিক এনজাইম। আর তোমরা সবাই জানো যে গ্লুকোজকে, সরি, শর্করাকে ভাঙতে থাকলে একসময় সেটা কি হয়ে যাবে? গ্লুকোজ। প্রোটিনকে ভাঙতে থাকলে একসময় সেটা কি হবে? অ্যামিনো অ্যাসিড। আর লিপিডকে ভাঙলে সে একসময় কি হবে? ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল। এটা হচ্ছে আমাদের উৎপন্ন দ্রব্য। আচ্ছা, এখন দেখো এখানে অনেকগুলো এনজাইম দিছে, এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট এনজাইম হচ্ছে টায়ালিন। সবচেয়ে গুরুত্বপূর্ণ এনজাইম হচ্ছে টায়ালিন অ্যামাইলেস। টায়ালিন সবাই জানো কোথায় ক্ষরণ হয়? এটা হচ্ছে মুখে, মুখ গহ্বরে ক্ষরণ হয়। এজন্য আমাদের কোন খাবার খাওয়ার সময় তাড়াহুড়ো করা উচিত না? কার্বোহাইড্রেট যখন খাই, কারণ এগুলো কিন্তু প্রোটিন, মাংস খেলা পাকস্থলীতে যা পরিপাক হচ্ছে, কিন্তু আমরা যে ভাত খাই, এটা কিন্তু আমাদের মুখের মধ্যে পরিপাক শুরু হয়ে যায়, কারণ লালার মধ্যে কিছু এনজাইম থাকে। সো মাথায় রাখবা, কার্বোহাইড্রেট খাওয়ার সময় তাড়াহুড়ো করা যাবে না। সো টায়ালিন অ্যামাইলেস, অ্যামাইলেস, ওকে, অ্যামাইলোলাইটিক না, এখানে অবশ্যই অ্যামাইলেস থাকবে এনজাইম। কোনো শব্দের লাস্টে যদি এএসি থাকে, এর মানে হচ্ছে সেটা একটা এনজাইম। সো অ্যামাইলেস, হ্যাঁ, মল্টেস, সুক্রেস, টায়ালিন, এগুলো নর্মালি আমাদের অ্যামাইলোলাইটিক এনজাইম। এর মধ্যে টায়ালিনটা মুখেই হয়, হ্যাঁ, টায়ালিন। ওকে, আচ্ছা, এর মধ্যে পেপসিন আর টিপসিন, এই দুটো হচ্ছে কি? এই দুটো হচ্ছে আমাদের প্রোটিওলাইটিক, অর্থাৎ প্রোটিন পরিপাক করে। সো এইগুলো উপরের গুলো হচ্ছে আমাদের কি? শর্করা পরিপাক করে। আর নিচের গুলো হচ্ছে আমাদের প্রোটিন পরিপাক করে। আচ্ছা, আর আমাদের লাইপোলাইটিক, লাইপো মানে লিপিড। সো লিপিডকে কারা কারা ভাঙে? এই যে এখানে সবগুলো দেখবো যে লাইপেস, ফসফোলাইপেস, আন্টিক লাইপেস, ঠিক আছে, এস্টারেস, লেসিনেস, এরকম নামগুলা। তো আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে দুইটা, পেপসিন আর ট্রিপসিন। এগুলো মাথায় রাখবা, পেপসিন কাজ করে হচ্ছে পাকস্থলীতে, পথে পেপসিন, পথে পাকস্থলী। আর এই ট্রিপসিন কাজ করে হচ্ছে ক্ষুদ্রান্তে, পাকস্থলীর পরের অংশের নাম কি? ক্ষুদ্রান্তে ডিউডেনাম। আমাদের পেপসিন কাজ করে পাকস্থলীতে, ডিউডেনাম কাজ করে কোথায়? সরি, ট্রিপসিন কাজ করে হচ্ছে ক্ষুদ্রান্তে। ট্রিপসিন কোথায় কাজ করে? ক্ষুদ্রান্তে কাজ করে। ওকে, আচ্ছা, আর এই ট্রিপসিন পাওয়া যায় হচ্ছে আমাদের অগ্ন্যাশয় রস থেকে। আর গ্যাস্ট্রিক, গ্যাস্ট্রিক জুস থেকে পাওয়া যায় হচ্ছে পেপসিন। এগুলো আমরা ডিটেলস একটু পর দেখতেছি, এখানে জাস্ট একটু তোমাদের বলে নিলাম যাতে কনফিউজ না হয়। মনে রাখবো, পেপসিন এবং ট্রিপসিন দুইটাই কিন্তু প্রোটিনকে পরিপাক করে। একটা করে পাকস্থলীতে, পথে পেপসিন, পথে পাকস্থলী। আর ট্রিপসিন কোথায় করবে? ক্ষুদ্রান্তে করবে। এই কথাটা একটু মাথায় রাখবে। এটা কি ক্ষুদ্রান্তের ডিওডিও নামে করে? হ্যাঁ, 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 ক্ষুদ্রান্তে ডিউডিনাম বলতে পারো, কারণ ফুল ক্ষুদ্রান্তে কাজ করে। হ্যাঁ, ডিউডিনামের সিক্রেশন, নর্মাল সিক্রেশন গুলো ডিউডিনামে হয়। আর শোষণের কাজটা হয় তোমার ইলিয়াম আর হচ্ছে জেজুনামে। ওকে, সো ক্ষুদ্রান্ত লেখা থাকবে অপশনে, তবে ডিউডিনাম থাকলে ডিউডিনামটা দিবা। আচ্ছা, এখন মুখ বিবরে খাবারের পরিপাক বলছে। আচ্ছা, এখানে দেখো একটু, আমরা টেকনিক্যালি একটু মনে রাখতে পারি, আমাদের সময় ভাইরা শিখেছিল আমাদের এরকম জিহ্বা আছে না? মনে করি এটা জিহ্বা, এরকম এরকম জিহ্বা। সো এটা হচ্ছে সামনের অংশ। এখানে স্বাদ হচ্ছে মিষ্টি। কেমন স্বাদ? মিষ্টি স্বাদ, মধ্যে মিষ্টি। এই দুই সাইডের স্বাদ কেমন? মনে রাখবা, অতি মিল। আমাদের সময় ভ্যারিয়েবল মনে রাখেছিল যে অতি মিল। ও থেকে হচ্ছে আচ্ছা, মিল অতি, সরি, একটু উল্টো লিখলাম, মিল অতি। হ্যাঁ, কেমন মনে রাখবা? মিল অতি, মিল অতি। মতে হচ্ছে মিষ্টি, এই অংশ হচ্ছে মিষ্টি, তারপরটা হচ্ছে লবণাক্ত, এটা হচ্ছে কি? লবণাক্ত, তারপর দুটো অংশ কি? তারপর দুটো হচ্ছে অম্লীয় আহ, টক। অম্লীয়। তারপরটা ততে হচ্ছে তিক্ততা। ঠিক আছে, এই চারটা মনে রাখবা, মিল অতি। ওকে, কি মনে রাখবা? মিল অতি। আর এখানে এক ধরনের খাবারের স্বাদ পাওয়া যায়, যেটা নতুন বইতে অ্যাড করছে, যদিও খুব মানে গুরুত্বপূর্ণ না, যেটা হচ্ছে তোমার উমামি, লিখে দিচ্ছে, হ্যাঁ, এত ইম্পর্টেন্ট না। যে মাংসের স্বাদকে বলা হয় উমামি, অতটা গুরুত্বপূর্ণ না। হ্যাঁ, আচ্ছা, দেখো তাহলে আমাদের এখানে কি বলছে? খাবারের স্বাদগুলা, এই যে মিষ্টি কোথায়? এই যে একদম জিহ্বার অগ্রভাগ হচ্ছে মিষ্টি, মিল অতি। হ্যাঁ, তাহলে মতে মিষ্টি এখানে। তবে লতে কি? লবণাক্ততা, এই যে লবণাক্ততা তারপরের অংশ। তারপরের অংশের নাম হচ্ছে অতে কি? অম্লতা, এই যে দুটো হচ্ছে অম্লতা। আর একদম লাস্টে কি? ততে হচ্ছে তিক্ততা। ওকে, ততে কি? তিক্ততা। হ্যাঁ, এই আমাদের জিহ্বার স্বাদের অংশগুলা, এভাবে মনে রাখতে পারি। আর এই যে জিহ্বার যে স্বাদ লাগতেছে, এর কারণ হচ্ছে তোমার এখানে টেস্ট বাড থাকে। আর এগুলো তোমার 5 থেকে 10 মিনিট পর পরই চেঞ্জ হয়ে যায়। ওকে, আর ঝাল কিন্তু কোনো স্বাদ না, আসতে পারে যে কোনটি কোনো ধরনের টেস্ট না। ঝাল কিন্তু এক ধরনের ইরিটেশন, মানে জ্বালাতন। ওকে, ঝাল কিন্তু কোনো স্বাদ না, মাথায় রাখবে এটা। এই যে এটা কিন্তু শিখালাম, যে কোমল তালুর পিছনে, হ্যাঁ, একটা অংশ ঝুলে থাকে, তার নাম কি? উহুলা, মনে আছে? শিখালাম যে, এই দেখো উহুলা, এই যে দেখো কোমল তালুর পিছনে, এই যে দেখো আমাদের কোমল তালু, সফট প্লেট। হ্যাঁ, এই যে কোমল তালু না এটা? এই যে কোমল তালুর পিছনে কি ঝুলে আছে, এর নাম কি? এর নাম হচ্ছে উহুলা। এটা কোমল তালু, এটার পিছনে কি আছে ঝুলে? উহুলা। ঠিক আছে, এটা কিন্তু শিখালাম। তাহলে কোমল তালুর পিছনে যে থাকে, এর নাম কি? উহুলা। না বুঝতে পারলে বলবা, হ্যাঁ। আচ্ছা, আর উহুলা, তাহলে কোমল তালুর ইংলিশ হচ্ছে কি? সফট প্লেট।
কোমলতল ইলিশ হচ্ছে সফট প্লেট। ওকে, আচ্ছা, এখান থেকে এগুলো পড়তে হবে না, এগুলো আমরা লাস্টের দিকে যা পড়বো, এখান থেকে এরকম কিছু লাগবে না। আচ্ছা, এখানে আমি কিছু কথা বলে দিচ্ছি, দেখো। যান্ত্রিক পরিপাকের সময় এই যে খাদ্যমণ্ড বা বোলাস তৈরি হয় কোথায়? অ্যান্সার হচ্ছে বোলাস তৈরি হচ্ছে মুখের মধ্যে। বোলাস মনে রাখবা, বোলাস মানে হচ্ছে কি বলা, মানে বোলাস থেকে মনে রাখবা হচ্ছে বুলি। বুলি মানে কি? বুলি মানে কথা, আর কথা আমরা কি দিয়ে বলি? মুখ দিয়ে। সো বোলাস তৈরি হবে কোথায়? বোলাস তৈরি হবে মুখ গহ্বরে বা মুখে। বোলাস তৈরি হবে কোথায়? মুখ গহ্বরে। আর এরকম একটা শব্দ পাবো, সেটা হচ্ছে ক্রাইম। তাহলে কাইম কোথায় তৈরি হয় আর বোলাস কোথায় তৈরি হয়? বোলাস পাকস্থলীতে। মানে বুলি, বোলাস মানে বুলি, বুলি মানে কি মুখ। আর যদি বলা হয় ক্রাইম কোথায় তৈরি হয়, ক্রাইম মানে কি কোনো একটা অপরাধ করা। আর আমাদের অপরাধগুলো কোথায় হয়? পাকস্থলীতেই তো হয়, ওই যে এসিড মারে, এই সেল মারে না। তো আমাদের এই সেল কোথায় মারে? পাকস্থলীতে মারে, একটা ক্রাইম করে। সো ক্রাইম তৈরি হবে পাকস্থলীতে। আর বোলাস মানে কি বুলি, কথা, এটা কোথায় তৈরি হবে? মুখে। ওকে, আচ্ছা, এই যে আমরা একটা চিত্র মাধ্যমে দেখালাম না, যে আমাদের সব প্লেট থাকায় নাসা ছিদ্র পথে বাধা পায়, এই যে সব প্লেটের নিচের অংশ আমি তো বলা। ওকে, আচ্ছা, এখন দেখো এখানে কি বলছে, যে কোমল তালু পার হলেই খাবার গলবিলে পৌঁছায়। আর গলবিল থেকে দুইটা নালী গেছে, আমরা কিন্তু দুইটা নালী দেখলাম, একটা হচ্ছে শ্বাসনালী, একটা হচ্ছে কি অন্ননালী। এই দেখো একটা কি, একটা হচ্ছে এদিকে গেছে না, একটা হচ্ছে সামনের দিকে কি শ্বাসনালী, আর এদিকে কি গেছে? এদিকে গেছে অন্ননালী। একটা গেছে হচ্ছে পাকস্থলীতে, আর একটা গেছে কোথায়? লাঙে গেছে। ওকে, সো একটা হচ্ছে শ্বাসনালী, একটা হচ্ছে অন্ননালী, দুই দিকে চলে গেছে, এটা গলবিল। এখান থেকে বেরোচ্ছে একটা শ্বাসনালী, একটা অন্ননালী। ওকে, আচ্ছা, এই যে এখন এই যে বলছো এপিগ্লোটিস কই থাকে? এপিগ্লোটিস কই থাকে দেখো, এই যে শ্বাসনালীর ভিতর প্রবেশ করতে না পারে খাবারগুলা, যাতে শ্বাসনালীর মধ্যে না গিয়ে অন্ননালীর মধ্যে যায়, এই জন্য যে জিনিসটা থাকে তার নাম হচ্ছে এপিগ্লোটিস। এই দেখো আমাদের এপিগ্লোটিস, ঠিক আছে? এই যে এটা আমাদের হচ্ছে এপিগ্লোটিস। তাহলে এটা কি করে? যখন খাবার চলে আসে, এপিগ্লোটিস এটাকে আটকায় দেয়, তখন খাবারটা এখান থেকে চলে যায়। তো যাতে শ্বাসনালীর মধ্যে খাবারটা না যেতে পারে, খাবারটা যাতে আমাদের এই ইউসিফেগাস বা হচ্ছে অন্ননালীতে যায়, এই জন্য এখানে কি কাজ থাকে? এখানে থাকে আমাদের হচ্ছে এপিগ্লোটিস। ওকে, এখানে কি থাকে? এপিগ্লোটিস্ট। ওকে, আচ্ছা, আশা করছি তোমার ব্যাপারটা বুঝতে পারছো। তোমরা কি এটা বুঝতে পারছো? আজকে কথা শুনতে পারতেছি, বলো। শুনতে পারছো, বুঝতে পারছো কি? জি ভাইয়া। জি ভাইয়া, ক্লিয়ার। ওকে, ঠিক আছে। ওকে, এখন হচ্ছে রাসায়নিক পরিপাক। ভাই আমি দেখো এটা 10 স্টার দিছি, প্লিজ। এটা কিন্তু তোমরা মেডিকেলে না আসলে কিন্তু বিশ্ববিদ্যালয়ে আসবেই, ঠিক আছে? অনেক অনেক গুরুত্বপূর্ণ, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো, এটা হচ্ছে মুখ। দেখবা যে টম এন্ড জেরি দেখেন, দেখতা যে টম যদি কোনো খাবার দেখে, টমের মুখ থেকে লালা পড়ে, এই করে, মানে জিভা থেকে খালি লালা পড়ে টমের। সেভাবে মনে রাখবা যে এই মুখ থেকে দুইটা এনজাইম খাওয়ানো হয়, টম দিয়ে মনে রাখবা। টতে হচ্ছে টায়ালিন, আর মতে হচ্ছে মল্টেস। দেখবা যে টম, দেখবা যে খাবার দেখলে জিভে বাই করে দেয় না, জিভে দেখে লালা পড়ে টমের। সেভাবে মনে রাখতে পারো যে আমাদের লালার মধ্যে কি কি থাকে, একটা হচ্ছে টায়ালিন, একটা হচ্ছে মল্টেস। টায়ালিন আর মল্টেস, বা টায়ালিনটা বেশি গুরুত্বপূর্ণ, অনেক গুরুত্বপূর্ণ, মারাত্মক লেভেলের গুরুত্বপূর্ণ টায়ালিনটা। ওকে, এখন দেখো আমাদের খাবার কি কি আছে? শর্করা, আমিষ, আর হচ্ছে লিপিড। মনে রাখবা এর মধ্যে যেটা শুধুমাত্র শর্করা, ভাত, এটা মুখের মধ্যে পরিপাক হচ্ছে। তো আমাদের ভাত খাওয়ার সময় আস্তে আস্তে খাওয়া উচিত, আর মাংস টাংস খাওয়ার সময় টুক করে গিলে ফেলবে, পাকস্থলীতে, কারণ পরিপাক হয়, মুখের কোনো ভূমিকা নাই, ঠিক আছে? আবার আমাদের চর্বিরও মুখে কোনো ভূমিকা নাই। ভূমিকা কার? ভূমিকা হচ্ছে ভাতের, কার্বোহাইড্রেটের, শর্করা। তো যখন শর্করা গুলো খাবো, তখন আমাদের এই আস্তে আস্তে খাইতে হবে, যাতে আমাদের সব লালাগুলো ভালোভাবে মিশতে পারে। ওকে, টায়ালিন আর মল্টেস। ওকে, সেখানে আমাদের করতে হবে, হ্যাঁ, টায়ালিন তো মল্টেস, এই দুটো একটু ভালো করে করবা। আর আমাদের এখানে চেনও পরিপাক ঘটে না, আমিষও ঘটে না। ওকে, এরপর এখন আমাদের দাঁতের সংকেত। সো দাঁত দেখো, সংকেতটা এরকম, একটা এরকম থাকে দাঁত। তুমি যদি দেখো, আমাদের চোয়াল এরকম থাকে, একটা উপরের চোয়াল, একটা হচ্ছে নিচের চোয়াল। নিচের চোয়াল এরকম থাকে, আর উপরের চোয়াল হচ্ছে এরকম। মনে রাখবা এই যে আমাদের উপর চোয়াল না, এখানে কিন্তু দুইটাই থাকে, দুইটা উপর দিকে কিন্তু দুইটা অস্থি থাকে, এর নাম হচ্ছে ম্যাক্সিলা। এগুলোর নাম হচ্ছে কি? ম্যাক্সিলা। ম্যাক্সিলা। নিচের দিকে তো থাকে কি? ম্যান্ডিবল। ম্যান্ডিবল নিম্ন চোয়াল গঠন করে ম্যান্ডিবল, আর উচ্চ চোয়াল গঠন করে কি? ম্যাক্সিলা। যাই হোক, এটা তো অস্থির নাম। এখন দেখো দাঁতের সংকেতটা হচ্ছে এরকম। এরকম দেখো, চার ভাগ যদি তুমি করো, I2, C1, P2, M3, এটা হচ্ছে আমাদের দাঁতের সংকেত। টোটাল দাঁত থাকে কয়টা? 8টি। কয়টি? 8টি। একদিকে, অর্থাৎ আমাদের, তুমি যদি এটাকে উঁচু চোয়াল ধরো, এই দুটাকে যদি তুমি ঊর্ধ্ব চোয়াল ধরো, এটা ঊর্ধ্ব চোয়াল, এটা ঊর্ধ্ব চোয়ালের হাফ অংশ, এটা ঊর্ধ্ব চোয়ালের হাফ অংশ। সো এই দুইটা মিলে ঊর্ধ্ব চোয়াল, আর এই দুইটা মিলে হচ্ছে নিম্ন চোয়াল। সো ঊর্ধ্ব চোয়ালের একদিকে করে থাকে 8টা, আর এদিকে করে থাকে 8টা। সো টোটাল হচ্ছে ঊর্ধ্ব চোয়ালে করে থাকে 16টা। ওকে, তাহলে নিম্ন চোয়ালের সেম ভাবে করে থাকবে 8টা। এদিকে কয়টা থাকবে? এদিকে থাকবে আমাদের 8টা। সো ঊর্ধ্ব চোয়াল এবং নিম্ন চোয়াল দুদিকে কয়টা করে থাকবে? 8 8, 16টা। এখানে 16টি, 16টি, এখানেও 16টি। তাহলে পরীক্ষা যদি কোশ্চেন করে যে ঊর্ধ্ব চলে কয়টি থাকে? 16টি। নিম্ন চলে কয়টি থাকে? 16টি। পরীক্ষা যদি কোশ্চেন করে টোটাল মুখে মোলার কয়টা থাকে? মোলার দাঁত দেখো, এখানে 3টা, এখানে 3টা, এখানে 3টে, এখানে 3টা। তাহলে মোলার দাঁত টোটাল কয়টা থাকতেছে?
12টি। যদি পরীক্ষায় কোশ্চেন করে যে ইনসিসর কয়টা থাকে, 2 2 4 6 8, 8টি। তো এইভাবে কিন্তু আমাদের মনে রাখতে হবে যে টোটাল কয়টা দাঁত চাইছে। যদি বলে আক্কেল দাঁত কয়টা থাকে, দেখো আক্কেল দাঁত মানে এই যে মোলার 1, মোলার 2, মোলার 3 আছে না, এর মধ্যে 3 নম্বরকে বলা হয় হচ্ছে আক্কেল দাঁত। তাহলে আমাদের আক্কেল দাঁত কয়টা থাকবে, 3টা। 1 গুণন 4, 4টি থাকবে আক্কেল দাঁত। প্রত্যেকটার ক্ষেত্রে একটা করে M3 পাবো। বুঝতে পারছো? এগুলো হচ্ছে আমাদের পড়ার নিয়ম। তো এটা আমাদের দাঁতের সংকেত। যদি পরীক্ষায় কোশ্চেন আসে, বিশ্ববিদ্যালয়ে অলরেডি চলে আসছে যে ঊর্ধ্ব চোয়ালে কয়টা থাকে, 16টি। নিম্ন চোয়ালে 16টি। ঊর্ধ্ব চোয়ালের অর্ধেকে থাকে 8টি, আর নিম্ন চোয়ালের অর্ধেকেও থাকে 8টি, এরকম। হ্যাঁ, এগুলো কিন্তু কোশ্চেন আসতে পারে। এখন যারা বাচ্চা, এগুলো তো আমাদের ক্ষেত্রে, অ্যাডাল্টের ক্ষেত্রে যারা বাচ্চা, এদের ক্ষেত্রে কি হয় দেখো। যাদের আক্কেল দাঁত ওঠে নাই, তাদের ক্ষেত্রে কি হয় বলো তো? তাদের ক্ষেত্রে কিন্তু এই যে একটা 4টে দাঁত বাদ যাবে, তাদের ক্ষেত্রে 28টা হয়। হ্যাঁ, যাদের আক্কেল দাঁত ওঠে নাই তাদের ক্ষেত্রে 4টা আক্কেল দাঁত বাদ যায়। ওকে, মাথায় রাখবা। এখন মনে রাখো যে বাচ্চাদের ক্ষেত্রে কি হয় দেখো, একটা কোশ্চেন মাঝে তোমার বইতে বোল্ড করে দেওয়া আছে, সো আসার পসিবিলিটি আছে। I2C1P0M2। দেখো এটা হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে দাঁতের সংকেত, অর্থাৎ বাচ্চাদের ক্ষেত্রে দেখো এদিকে 5টা, এদিকে 5টা, এদিকে 5টা, এদিকে 5টা। তো বাচ্চাদের ক্ষেত্রে টোটাল দুধ দাঁত হচ্ছে 20টি। বাচ্চাদের ক্ষেত্রে টোটাল দুধ দাঁত কয়টি? টোটাল দুধ দাঁত হচ্ছে 20টি। বাচ্চাদের ক্ষেত্রে দুধ দাঁত হচ্ছে 20টি, এবং দাঁতগুলো কিন্তু দুইবার ওঠে। ঠিক আছে, আচ্ছা। এখন দেখো এই যে তাহলে বাচ্চাদের ক্ষেত্রে কোন দাঁত পাওয়া যায় না, পরীক্ষা আসতে পারে বাচ্চাদের ক্ষেত্রে কোন দাঁত পাওয়া যায় না, অ্যান্সার হচ্ছে কি প্রিমোলার। বাচ্চাদের ক্ষেত্রে প্রিমোলার দাঁত পাওয়া যায় না। বাচ্চাদের ক্ষেত্রে কোন ধরনের দাঁত পাওয়া যায় না? প্রিমোলার দাঁত পাওয়া যায় না। বাচ্চাদের ক্ষেত্রে কোন ধরনের দাঁত পাওয়া যায় না, অ্যান্সার হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে প্রিমোলার দাঁত পাওয়া যায় না। বাচ্চাদের ক্ষেত্রে কোন ধরনের দাঁত পাওয়া যায় না, অ্যান্সার হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে প্রিমোলার দাঁত পাওয়া যায় না। ওকে, আচ্ছা। এই যে আমরা দেখো বুঝছি, এই যে 2 থেকে 6 বছরের বাচ্চাদের 20টি দাঁত মিল্ক টিথ থাকে। হ্যাঁ, এই দুইবার জন্মায়, ডাইফয়েড এন্ড, ঠিক আছে, এগুলো বলছে। মানুষের দাঁত দুইবার গজায়, অ্যালভিওলার মধ্যে আটকানো থাকে, এগুলো একটু রিডিং দিবা, অতদিন পরেই না, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখো দাঁতের একটা আমি স্ট্রাকচার রাখছি, এখানে একটা হচ্ছে বাইরের দিকের যে স্ট্রাকচারটা, যদি একটা দাঁত হয় এরকম, যদি এগুলো খুব ইম্পর্টেন্ট না, দেখো দেখো এরকম যে দাঁত হয় একটা, এরকম একটা দাঁত। হ্যাঁ, তো এই দাঁতের এগুলো চোয়াল দাও, মাসাল দাও, এরকম। তো দাঁতের যেটা বাইরের অংশ না, একে বলা হয় হচ্ছে এনামেল। এটা পুরোনো সিলেবাসে পড়া, হ্যাঁ, কম ইম্পর্টেন্ট বলে দিচ্ছি, এনামেল বলা হয়। এবং এই এনামেল বাইরের অংশ না, এটা কিন্তু অনেক শক্ত। একটা কোশ্চেন এরকম ইউনিভার্সিটিতে আসে যে আমাদের শরীরের সবচেয়ে শক্ত অংশের নাম কি? মানব শরীরের সবচেয়ে শক্ত অংশ কোনটা? এটা মানব শরীরের সবচেয়ে শক্ত কোনটা? সবচেয়ে শক্ত হচ্ছে এনামেল। তাহলে মানুষের শরীরে সবচেয়ে শক্ত অংশের নামই হচ্ছে এনামেল, অর্থাৎ দাঁতের বাইরের যে আবরণটা। এটা হচ্ছে, হ্যাঁ, রাজশাহী বোর্ডে এই কোশ্চেন আসছিল, বুঝছো? তাহলে মানব শরীরের মধ্যে সবচেয়ে শক্ত অংশের নাম কি? এনামেল। হ্যাঁ, এনামেল। ওকে, আচ্ছা। ওকে, আরে এই ভিতরটার নাম হচ্ছে ডেন্টিন, এটার নাম হচ্ছে ডেন্টিন। ওটা দরকার নাই, ডেন্টিন। ঠিক আছে, এটা মনে রাখবা, এটা মনে রাখবা। হ্যাঁ, এটা মনে রাখবা, অ্যানাবেল এটা হচ্ছে সবচেয়ে শক্ত অংশ মানুষের শরীরের মধ্যে, অ্যানাবেল বাইরের অংশ। এবং এটা তাহলে যেহেতু বাইরে, এটা সবচেয়ে বেশি ক্ষয় হয়, এটা সবচেয়ে বেশি শক্ত। হ্যাঁ, এটা জীবনে অ্যাটাক হয় বেশি, এই আর কি। মাথায় রাখবা, হ্যাঁ। আচ্ছা, এখন দেখো 4 ধরনের দাঁত: কর্তন দাঁত, ছেদন দাঁত, অগ্রপেশন আর পেশন। কর্তন মানে কি? কাটা। সো এটা কি কাজ করবে? কাটা ছেঁড়া। ছেদন মানে কি? ছেদন মানে হচ্ছে ছিঁড়া। সো এটা ছেঁড়ার কাজে সাহায্য করবে। অগ্রপেশন এটা কি করবে? এটা হচ্ছে চর্বণ পেষণ করবে। আর পেষণ দাঁত কি করবে? অবশ্যই পেষণ করবে, ঠিক আছে, চর্বণ পেষণে সাহায্য করবে। আর আমাদের আক্কেল দাঁত, এই যে উইজডম টিথ, আক্কেল দাঁত হচ্ছে M3। 3টা মোলার দাঁত আছে না, এই 3টা মোলার দাঁতের মধ্যে M3 যেটা, 3টা মোলার দাঁত থাকে, একটা M1, একটা M2, M3। এর মধ্যে M3 কে বলা হয় আক্কেল দাঁত। আমাদের যে 4টা ভাগ হয়, 4টা ভাগে 4টা আক্কেল দাঁত থাকে, সো টোটাল আক্কেল দাঁতের সংখ্যা হচ্ছে 4টি। এর জন্য যাদের আক্কেল দাঁত ওঠে নাই ওদের ক্ষেত্রে দেখা যাচ্ছে দাঁত থাকে 28টা। অনেকে বলে না আমাদের দাঁত 28টা, ওদের আক্কেল দাঁত ওঠে নাই, যাদের 20 বছরের নিচে আর কি। ওকে, ঠিক আছে, আশা করছি এই ব্যাপারটা তোমরা বুঝতে পারছো। ওকে, আচ্ছা। এখন এই যে এই ব্যাপারটা, এখন দাঁত গুনছে দেখছো, 1 2 3 4 5 6 7 8, 8 আর 16টা। যদি কয়টা? 16টা। এখানে 16টা, 32টা, ঠিক আছে, এভাবে গুনছে এরা। কত বড় মুখ বানাইছে, আচ্ছা। ওকে, এখন দেখো এখানে কথা লাগছে যে আহ, যে প্রাপ্তবয়স্ক অবস্থায় মানুষের প্রত্যেক চোয়ালের দন্ডকোটরে 16টি দাঁত থাকে। প্রত্যেক চোয়ালে, অর্থাৎ উপরের চোয়ালে 16টি, নিচের চোয়ালে 16টি। তাহলে দুইটা চোয়ালে কয়টা করে? 32টা। এখানে কিন্তু এগুলো কিন্তু আমরা লিখছি, সংকেতের মধ্যে লিখছি, 4টা কর্তন, একটা ছেদন। হ্যাঁ, এগুলো কিন্তু সুন্দরভাবে দেওয়া আছে। ওকে, সো এগুলো আমাদের ওভাবে লাগবে না। পেছন দাঁত বাংলা নামগুলো করবা, হ্যাঁ, এগুলো অত ইম্পর্টেন্ট না। এই যে আমাদের সংকেত দেওয়া আছে, বুঝতে পারছো? সংকেত। আর বাচ্চাদের ক্ষেত্রে সংকেতের ক্ষেত্রে পিমোলার থাকবে না, অর্থাৎ 20টি হবে, এদের ক্ষেত্রে 16টি। এখন পাকস্থলীতে খাবারের পরিপাক। আচ্ছা, এখানে কিছু কথা আমি দাগাইছি, এগুলো একটু দেখবা যে টোটাল 30 মিলিলিটার হয়, বয়ঃসন্ধিকালে 1 লিটার, প্রাপ্তবয়স্কদের 1 থেকে 1.5 লিটার, অর্থাৎ টোটাল এই পরিমাণে পাকস্থলীতে থাকে, খাবারটা আটে। আচ্ছা, এখন এই যে এইগুলো পয়েন্টগুলো ইম্পর্টেন্ট, হ্যাঁ, একটু সুন্দরভাবে স্টার্ট দিয়ে নিবা। এটা প্রথম পয়েন্টটা,
স্টার দিয়ে নিবা, যে অংশে এই অংশে কি হচ্ছে, অন্ননালীটা উন্মুক্ত হচ্ছে না, তাহলে যে অংশে অন্ননালীটা উন্মুক্ত হচ্ছে, যেখানে অন্ননালী উন্মুক্ত হচ্ছে এর নাম কি, এর নাম হচ্ছে কার্ডিয়া। হৃৎপিণ্ডের আশেপাশে থাকে কার্ডিয়া। আর যে অংশে ডিউডিনাম উন্মুক্ত হচ্ছে, যে অংশটি ডিউডিনাম উন্মুক্ত হচ্ছে, তার নাম হচ্ছে পাইরোলাস। সো এটা খুব ভালো করে রাখতে হবে, একটা হচ্ছে পাইরোলাস, একটা হচ্ছে কার্ডিয়া, একটা হচ্ছে পাইরোলাস, একটা হচ্ছে কার্ডিয়া, একটা হচ্ছে পাইরোলাস, একটা হচ্ছে কি, কার্ডিয়া। আচ্ছা 1 মিনিট, হ্যাঁ একটা ফোন ধরে নেই। ওকে ঠিক আছে, আশা করি বোঝা যাচ্ছে। এখন দেখো, সো আমাদের এই কার্ডিয়া আর এটা পাইরোলাস, এই দুটো কিন্তু বিশ্ববিদ্যালয়ে চলে আসে, হ্যাঁ মাথায় রাখবে, এই দুটো ভাগ করে করবা, একটা কার্ডিয়াস একটা হচ্ছে পাইরোলাস। আরেকটা জিনিস সেটা হচ্ছে এই যে গম্বুজ আকৃতির একটা জিনিস আছে না এরকম উপরে, এর নাম হচ্ছে ফান্ডাস। এর নাম কি, এর নাম হচ্ছে ফান্ডাস। তাহলে ফান্ডাস দেখতে কেমন, গম্বুজ আকৃতির। ফান্ডাস কই থাকে, বাম পাশে থাকে, হ্যাঁ যেটা ফান্ডাস। ফান্ডাস, তাহলে যদি কোশ্চেন হয় যে ফান্ডাস কই থাকে, অ্যান্সার হচ্ছে পাকস্থলী। এটা গম্বুজ আকৃতির, পাকস্থলীর বাম পাশে থাকে, হ্যাঁ কার্ডিয়ার বাম পাশে থাকে, যেটা ফান্ডাস, হ্যাঁ এটা। পাকস্থলী তো নর্মালি বাম দিকে থাকে, মনে করো পাকস্থলী হচ্ছে বাম দিকে থাকে, আর আমাদের যে হচ্ছে তোমার যকৃত, এটা থাকে হচ্ছে ডান দিকে। আমার এখানে যকৃত থাকে, এখানে পাকস্থলী থাকে বাম দিকে, ক্যামেরার কারণে উল্টা দেখাচ্ছে। ওকে, আচ্ছা। এখন 50 স্টার দিছি একটা লাইন, দেখো 50 স্টার দিছি। আচ্ছা এদিকে কি থাকে, স্প্রিংটার, এগুলো একাডেমিক ক্লাসে বলা হয়। দেখো এখানে থেকে স্প্রিংটার, এই স্প্রিংটার গুলো কি করে, যাতে খাবারগুলো যাতে পরিমাণে পরিমতো আসতে পারে। মনে করো তুমি একটা খাবার খাইলা, সেটা টুক করে পাকস্থলীর মধ্যে পড়ে গেল, খারাপ দেখা যায় না, এটা জিনিসটা কিন্তু পসিবল না। তো এখানে স্প্রিংটার থাকে, এগুলো কি করে খাবারটা নিয়ন্ত্রণ করে, যে কতখানি খাবার আমি এখন পাকস্থলীর মধ্যে ঢুকাবো, এটা হচ্ছে স্প্রিংটার। ওকে, এটা মাথায় রাখবে, স্প্রিংটার, হ্যাঁ এগুলো হচ্ছে স্প্রিংটার গুলো। আচ্ছা, এই 50 স্টার একটা লাইন, এ সময় এই যে প্যারাইটাল কোষ থেকে, কোন কোষ থেকে, প্যারাইটাল কোষ থেকে HCl ক্ষরিত হয়ে ব্যাকটেরিয়াকে ধ্বংস করে দেয়। কোশ্চেন হচ্ছে যে কোন কোষ থেকে HCl ক্ষরণ হয়, 50 স্টারের কোশ্চেন। অ্যান্সার হচ্ছে প্যারাইটাল কোষ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 50 স্টারের কোশ্চেন মানে পরীক্ষায় মনে করতে চলে আসছে, হ্যাঁ। আচ্ছা, সো প্যারাইটাল কোষ থেকে HCl ক্ষরিত হয়, কোন কোষ থেকে, প্যারাইটাল কোষ থেকে। ওকে, এরপরে মসৃণ পেশি 3টা স্তর দিয়ে পাকস্থলী গঠিত, কয়টা স্তর, 3টে স্তর। ওকে, এগুলো আমরা একটু পরে দেখবো, 3টে স্তর দিয়ে পাকস্থলী গঠিত, প্র্যাকটিক্যাল অংশের মধ্যে পড়ে। এই দেখো এখানে বলছে, হ্যাঁ ক্রাইম, সো যখন বলবে ক্রাইম, ক্রাইম মানে কি, অপরাধ করা, আর অপরাধ মানে কি এসিড ছোড়া, এসিডকে ছোড়ে পাকস্থলী, সো ক্রাইম হবে পাকস্থলীতে। আর যখন বলবে যে বোলাস, বোলাস মানে কি, বুলি, বুলি মানে কথাবার্তা, সো বোলাস হচ্ছে মুখে, আর ক্রাইম মানে অপরাধ হবে কোথায়, পাকস্থলীতে। এই দুইটা কথা একটু মাথায় রাখবা। রাসায়নিক পরিপাক, আচ্ছা এখন দেখো এই যে রাসায়নিক পরিপাকের ক্ষেত্রে আমাদের তো গ্রন্থি থাকে পাকস্থলীর মধ্যে, কোনটা, গ্যাস্ট্রিক গ্রন্থি। আর গ্রন্থিগুলোর কাজ কি, রস ক্ষরণ করা। আর এই যে গ্যাস্ট্রিক গ্রন্থি, এরা কি ধরনের রস ক্ষরণ করে, গ্যাস্ট্রিক জুস। কি ক্ষরণ করে, গ্যাস্ট্রিক জুস। আর দেখো মজার বিষয় হচ্ছে, যদি HCl ক্ষরণ করে, এই গ্যাস্ট্রিক জুসের 99.45% হচ্ছে পানি, 99.45% হচ্ছে পানি। এবং ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট, যে গ্যাস্টিন নামক একটা হরমোন এই জুস ক্ষরণ নিয়ন্ত্রণ করে। পরীক্ষা আসে যে কোন হরমোন, কোন হরমোন পাকস্থলীর যে এই জুস ক্ষরণ হচ্ছে এটাকে নিয়ন্ত্রণ করে, আনসার হচ্ছে গ্যাস্টিন হরমোন। কোন হরমোন, গ্যাস্টিন হরমোন। কোন হরমোন, গ্যাস্টিন হরমোন। 10 স্টার, হ্যাঁ এই 2-3টা লাইন কিন্তু খুব ভালো করে করবে, এগুলো কিন্তু পরীক্ষায় চলে আসবে। ওকে, আচ্ছা। এখন হচ্ছে দেখো শর্করা পরিপাক, পাকস্থলীতে কিন্তু শর্করা পরিপাক ঘটে না, হ্যাঁ। যেমন আমাদের মুখের মধ্যে আবার প্রোটিন আর লিপিডের পরিপাক হয় না, পাকস্থলীর মধ্যেও শর্করা পরিপাক ঘটে না। ওকে, আচ্ছা। তাহলে কোনটি পরিপাক ঘটে না পাকস্থলীতে, শর্করা। এখন আমিষের পরিপাক, আমিষের পরিপাক হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট পাকস্থলীর জন্য, আমিষ তো ইম্পর্টেন্ট। সো আমিষ কোথায় মেইনলি পরিপাক হচ্ছে, প্রোটিন, প্রোটিন পথে পাকস্থলী, প্রোটিন ম্যাক্সিমাম পরিপাক হচ্ছে পাকস্থলীতে। ওকে, এখন দেখো আমাদের একটা জিনিস লেখা আছে, সেটা হচ্ছে গ্যাস্ট্রিক জুস। আমাদের পাকস্থলীতে গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে কি করানো হলো, গ্যাস্ট্রিক জুস। এখন এই গ্যাস্ট্রিক জুস কি করে, দেখো পেপসিনোজেন আর পোরেনিন, দেখো সবগুলো প দিয়ে, পতে পেপসিনোজেন, পতে পাকস্থলী, পতে পোরেনিন, পোরেনিন পাকস্থলী, এই দুইটা ক্ষরণ করে। মাথায় রাখবা, কোনো শব্দের আগে যদি প্রো থাকে, এটা মেডিকেল পড়া আর কি, তোমাদের একটু বলে রাখি, কোনো শব্দের আগে যদি প্রো থাকে, প্রো, এবং নোজেন, নোজেন থাকে, তাহলে সেগুলো হচ্ছে নিষ্ক্রিয় হয়। এগুলো মেডিকেলে যারা পড়ে তারা হয়তো জানে, হ্যাঁ তোমরা জানো না, তোমাদের বলে রাখি। তো কোনো শব্দের আগে যদি প্রো দেখো, যেমন প্রোথম্বিন, প্রোনেরিন, তার মানে সেগুলো হচ্ছে নিষ্ক্রিয় অবস্থায় আছে। পেপসিনোজেন, নোজেন, পেপসিনোজেন আছে না, নোজেন আছে না, তাহলে এটাও নিষ্ক্রিয় অবস্থায়। এখন এরা যদি নিষ্ক্রিয় থাকে, এদের তো কেউ না কেউ সক্রিয় করবে। সো এদের কে সক্রিয় করবে, সো আমাদের এই পেপসিনোজেন এবং পোরেনিনকে কে সক্রিয় করবে। ওকে, আচ্ছা। যখন আমাদের এই দুজনকে সক্রিয় করে, আমাদের HCl কে সক্রিয় করে, HCl সক্রিয় করে, পেপসিনোজেন এবং পোরেনিনকে HCl গ্রহণ করে। পরীক্ষায় কোশ্চেন আসবে
যে রেনিন কোথায় ক্ষরণ হয়? এক কথায় অ্যান্সার, পাকস্থলী। পেপসিনোজেন কই পাওয়া যায়? পাকস্থলী। পেপসিনোজেন কোন জুসের মধ্যে পাওয়া যায়? গ্যাস্ট্রিক জুস। ওরেনিন কই পাওয়া যায়? গ্যাস্ট্রিক জুস। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট পাকস্থলীর এনজাইম গুলা। পাকস্থলীর যে তিনটে এনজাইম আছে, তিনটে এনজাইমই তিন জায়গায় আসছে ইউনিভার্সিটিতে। হ্যাঁ, আমরা লাস্টের দিকে এনজাইমের সব পড়ার সময় দেখবো। আচ্ছা, এই লাইনটা পড়বা। রেনিন কি করে? রেনিন হচ্ছে দুগ্ধ আমিষ ক্যাসিনকে কি করে? প্যারাক্যাসিনে পরিণত করে। সো পরীক্ষায় যদি কোশ্চেন দেয় ক্যাসিনকে প্যারাক্যাসিনে কি পরিণত করে, অ্যান্সার হচ্ছে রেনিন। সো আমাদের এই দুইটা এনজাইম একটু আপাতত পড়বা, একটা হচ্ছে পেপসিনোজেন, একটা হচ্ছে রেনিন। দেখবা বেশিরভাগ এনজাইম গুলা তোমার অগ্ন্যাশয় রসের মধ্যে পাওয়া যায়, শুধুমাত্র এই দুইটা ছাড়া। এই দুইটা হচ্ছে পেপসিনোজেন আর হচ্ছে পোরেনিন, এই দুইটা ছাড়া দিয়ে দেয়। পেপসিনোজেন কিন্তু অগ্ন্যাশয় রসে পাওয়া যায় না। কোথায় পাওয়া যায়? গ্যাস্ট্রিক জুসের মধ্যে পাওয়া যায়। সো গ্যাস্ট্রিক জুসের মধ্যে কি পাওয়া যাচ্ছে? পেপসিনোজেন। মাথায় রাখবা, পেপসিনোজেন। পেপসিনোজেন পাকস্থলী, পাকস্থলী মানে কি? গ্যাস্ট্রিক জুস। মাথায় রাখবা। ওকে, এখন এই যে দাগাই দিছি, ঠিক আছে? এটা একটু পড়বো, যেগুলো দাগানো, বাকিগুলো লাগবে না কিছু। এখানে এটাও সৃজনশীল আসে যে পাকস্থলী কেন নিজেই পরিপাক হয়ে যায় না। তোমাদের এমসিকিউ তে দিতে পারে। এক নম্বর শর্ত হচ্ছে এদের যে মিউকাস স্তর এটা পুরু থাকে। দেখো পাকস্থলী যদি তুমি ভালো করে দেখো এরকম থাকে। এদের একটা পাকস্থলী হয়, এর যে পাকস্থলীর মধ্যে অনেকগুলো স্তর পাওয়া যায়, হ্যাঁ ভিতরে অনেকগুলো স্তর পাওয়া যায়, এরকম অনেকগুলো স্তর। টোটাল 5টা স্তর পাওয়া যায়, মেডিকেল বইতে লেখা 4টা। তো এর মধ্যে এর যে একদম ভিতরের স্তর, এর নাম হচ্ছে মিউকোসা। এর নাম কি? এর নাম হচ্ছে মিউকোসা। মিউকোসা। এবং এই স্তরটা অনেক পুরু, উচ্চ পুরু হওয়ার কারণে কি হয় না, এখানে যে অ্যাসিড গুলো সিক্রেশন হয় সেগুলো এই স্তরে কোনো ক্ষতি করতে পারে না, এই আর কি। সো পুরো মিউকাস স্তর। তারপর হচ্ছে এখানে কি থাকে, যেহেতু খুব বেশি পরিমাণে অ্যাসিড ক্ষরণ করে, এখানে হচ্ছে বাইকার্বনেট নামে এক ধরনের থাকে, ক্ষার থাকে। ঠিক আছে? পাকস্থলীর অন্তর্গাত্র থেকে ক্ষরিত হয় এটার কারণে, যাতে এই সিলটা খুব শক্তিশালী অ্যাসিড, এটাকে হালকা একটু প্রশমন করে। আর এই যেগুলো ক্ষরণ হচ্ছে দেখো, পোরেনিন, পেপসিনোজেন, নোজেন আছে না, পো আছে না, এগুলো কি ডাইরেক্ট ক্ষরণ হচ্ছে না, এগুলো নিষ্ক্রিয় অবস্থায় ক্ষরণ হচ্ছে। এগুলো কি করতেছে? নিষ্ক্রিয় অবস্থায় ক্ষরণ হচ্ছে। আর এগুলোকে অ্যাক্ট করতেছে হচ্ছে HCl। পোরেনিনকে কি বানাতেছে? রেনিন। পোরেনকে কি বানাচ্ছে? রেনিন। পেপসিনোজেনকে কি বানাচ্ছে? পেপসিন। বুঝতে পারতেছো না এগুলো কে বানাচ্ছে? HCl। আচ্ছা, তারপরে কারণ হচ্ছে এপিথেলিয়ামের কোষগুলো স্থির স্থির থাকে। হ্যাঁ, এপিথেলিয়াম মানে হচ্ছে তার পাকস্থলীর গায়ে যে কোষগুলো থাকে এরকম এপিথেলিয়াম কোষ, এগুলো হচ্ছে একদম ঘন থাকে। যেহেতু এগুলো ঘন থাকে, এর মধ্যে দিয়ে কোনো HCl যাইতে পারে না, এবং এটা কি করতে পারে না, কোনো দেওয়ালের কোনো ক্ষতি করতে পারে না। এটা হচ্ছে দেওয়াল, এটা হচ্ছে আমাদের কোষ, এপিথেলিয়াম কোষ। সো এগুলোর মধ্যে দিয়ে কিন্তু HCl যাইতে পারতেছে না, এগুলোর কি হচ্ছে না, কোনো ক্ষতি হচ্ছে না, দেওয়ালের কোনো ক্ষতি হচ্ছে না। ওকে। আচ্ছা, এখন দেখো এক ধরনের ওষুধ আছে যে নিয়াসিড, এগুলো খাইলে তোমার গ্যাস্ট্রিক আলসার হতে পারে। বেশি ইম্পর্টেন্ট না। দেখো এখন ক্ষুদ্রান্তে খাদ্যদ্রব্যের পরিপাক, এখানে প্রত্যেকটা লাইনই ইউনিভার্সিটিতে আসে। একদম সহজ সহজ লাইন, 9-10 থেকে করতেছ। যে ক্ষুদ্রান্তের কয়টা অংশ? তিনটা। ডিউডেনাম, জুজেনাম আর হচ্ছে ইলিয়াম। কয়টা অংশ ক্ষুদ্রান্তের? তিনটা। ডিউডেনাম, জেজুনাম আর হচ্ছে ইলিয়াম। এর মধ্যে যদি কোশ্চেন করে যে ক্ষুদ্রান্তের যে তিনটা অংশ, এই তিনটা অংশের মধ্যে সবচেয়ে বড় কে? অ্যান্সার হবে হচ্ছে ইলিয়াম। অ্যান্সার হবে কি? ইলিয়াম। এখন তোমাদের ইলিয়াম দুইটা আছে, দেখো একটা বাবা হচ্ছে ইলিয়াম এরকম ILEUM, একটা হচ্ছে এই ইলিয়াম, একটা এরকম পাইছো ILIUM, ইলিয়াম এরকম আছে। সময় রাখবা। এটা গোল আছে না, যেটা এর মতো দেখতে, এটা পেঁচানো না, এটা হচ্ছে পাবে হচ্ছে পাকস্থলীতে। সরি, এটা পাবে হচ্ছে ক্ষুদ্রান্তে। কোথায় পাবা? ক্ষুদ্রান্তে পাবা। আর যেটা এইটা আই আছে না, আই আই কিসের মতো, খাড়া না, এটা হচ্ছে হাড্ডির মতো, এটা পাবা হচ্ছে হাড্ডিতে। বোনস, এটা হচ্ছে এক ধরনের কি বোন। আর এটা কোথায় পাবা? এটা পাবা হচ্ছে ক্ষুদ্রান্তে। এই ইলিয়াম হচ্ছে ক্ষুদ্রান্তের ইলিয়াম, আর এটা কিসের ইলিয়াম? হাড্ডির ইলিয়াম। এটা আমাদের শনি চক্রের একটা অস্থির নাম। ঠিক আছে? যেটা আই লম্বা না, অস্থি। আর ই গোল না, এটা হচ্ছে কি ক্ষুদ্রান্ত। হ্যাঁ, এটা একটু কনফিউশন হয়, একটু লিখে দিলাম আর কি। হ্যাঁ। আচ্ছা, এখন দেখো, তাহলে আমাদের তিনটা অংশ, ডিউডেনাম, জুজেনাম আর ইলিয়াম, এর মধ্যে সবচেয়ে বড় হচ্ছে আমাদের ইলিয়াম। আরেকটা কোশ্চেন আসে মানে অন্য বইয়ের তথ্য, যে সবচেয়ে বেশি পরিমাণে শোষণ হয় কোথায়? ঠিক আছে, অ্যান্সার হচ্ছে কি? জেজুনাম। এটা হচ্ছে কি, শোষণ কোথায় বেশি হয়? জেজুনামে। ওকে। আচ্ছা, যদি এটা লেখা আছে আমার ইনফরমেশনে। আর সবচেয়ে ছোট কে? ডিউডিনাম হচ্ছে সবচেয়ে ছোট। ডিউডিনাম হচ্ছে সবচেয়ে ছোট, আর সবচেয়ে বড় হচ্ছে ইলিয়াম। ওকে। আচ্ছা, এখন দেখো, সব রকমের খাদ্যের চূড়ান্ত পরিপাক করে ক্ষুদ্রান্তে। লাইনটা লেখা আছে যে এর উপর তিন ধরনের কাজ করে। এক নম্বর হচ্ছে পিত্তরস, দুই নম্বর হচ্ছে অগ্ন্যাশয় রস, তিন নম্বর হচ্ছে আন্তিক রস। দেখো আমরা যদি আমাদের একটু চিত্রটা আঁকাই, দেখো অনেক সহজ চিত্র, এভাবে যদি আঁকাও। তো দেখো এটা এটা হচ্ছে আমাদের পাকস্থলী, হ্যাঁ এরকম করে বড় হয় এইরকম। এটা হচ্ছে আমাদের ডিউটেনাম, এটা হচ্ছে আমাদের ডিউটেনাম। তবে ডিউটেনামটা আস্তে আস্তে এরকম হয়, ক্ষুদ্রান্ত হবে। হ্যাঁ, ইলিয়াম, জুজেনাম, ইলিয়াম হবে এরকম হবে। তারপরে এখানে উঠবে, এখান থেকে উঠে এখানে আছে। ঠিক আছে? এগুলো হচ্ছে আমাদের কি? এগুলো হচ্ছে আমাদের বৃহদন্ত। ওকে, এটা ধরে নাও। ওকে। তো দেখো, এই যে আমাদের এটার নাম কি? এটার নাম হচ্ছে আমাদের ডিউডেনাম। এটার নাম কি? এটার নাম হচ্ছে আমাদের কি? ডিউডেনাম। এটা হচ্ছে আমাদের ডিউডেনাম, এটা হচ্ছে আমাদের ডিউডেনাম। ওকে। এখন চিন্তা করো ডিউডেনামের মধ্যে কি কি কাজ করতেছে। দেখো এটা হচ্ছে আমাদের ডিউডেনাম,
এর মধ্যে 3 ধরনের রস কাজ করে, 3 ধরনের রস কাজ করে। দেখো আমাদের এদিকে থাকে কি, এদিকে থাকে হচ্ছে আমাদের যকৃত, আর আমাদের এদিকে থাকে কি, এদিকে থাকে এখানে বড় করে একটা থাকে হচ্ছে অগ্ন্যাশয়, কি থাকে এখানে, অগ্ন্যাশয়। ওকে, আর এদিকে কি থাকে আমাদের আন্তরিক গ্রন্থি, কি থাকে এখানে, আন্তরিক গ্রন্থি। আন্তরিক গ্রন্থিগুলো এখানে থাকে, ঠিক আছে, আন্তরিক গ্রন্থি। তো দেখো এখানে কোন কোন রস কাজ করতেছে ক্ষুদ্রান্তের উপর। এক নম্বর হচ্ছে এখান থেকে, এখানে থাকে আবার হচ্ছে বাইল, কি থাকে এখানে, বাইল থাকে। সো এক নম্বর হচ্ছে আমাদের কে কাজ করে, বাইল। ওকে, কে কাজ করে এর উপর, বাইল। এক নম্বর হচ্ছে বাইল কাজ করে, যেটা তৈরি হয় কোথায়, বাইল বা পিত্ত, এটা তৈরি হয় কোথায়, লিভারে। সো বাইল তৈরি হয় কোথায়, লিভারে, মাথায় রাখবা বাইল কোথায় তৈরি হচ্ছে, লিভারে। 2 নম্বর আমাদের এখানে কাজ করে কে, প্র্যাঙ্কিয়াস বা অগ্নাশয়, প্র্যাঙ্ক্রিয়াস, অগ্নাশয় জুস বা প্র্যাঙ্কিয়াসের যে জুস থাকে সেটা কাজ করে। 2 নম্বর হচ্ছে প্যাঙ্ক্রিয়াস। আর 3 নম্বর কে কাজ করে, এখানে যে আমাদের আন্তরিক গ্রন্থিগুলো আছে এগুলো কাজ করে। তো আমাদের কে কে কাজ করতেছে এখানে, আমাদের লিভারের কাজ করতেছে হচ্ছে বাইল, অগ্ন্যাশয় রসের অগ্ন্যাশয় রস, এবং আমাদের এখানে আন্তিক রস, এই 3টা জিনিস কাজ করতেছে কোথায়, ক্ষুদ্রান্তে। তো পরীক্ষায় আসতে পারে যে নিচের কোনটি অগ্ন্যাশয়ে কাজ করে না। অপশন এ বাইল, অপশন বি প্যাঙ্কিয়াস বা প্যাঙ্কিয়াটিক জুস বা অগ্ন্যাশয় রস, অপশন সি আন্তিক জুস, অপশন ডি গ্যাস্ট্রিক জুস। আমাদের অ্যান্সার হবে হচ্ছে অপশন ডি গ্যাস্ট্রিক জুস। কারণ গ্যাস্ট্রিক শব্দের অর্থ হচ্ছে পাকস্থলী। সো গ্যাস্ট্রিক জুস কোথায় কাজ করবে, আমাদের অ্যান্সার হবে পাকস্থলী। ওকে ভাইয়া, ভাইয়া পিছনের নিষ্পেষণের পেষণ আর নিষ্পেষণ, আচ্ছা আমাকে একটু ছবিটা দিও, হ্যাঁ আচ্ছা। এটা হচ্ছে আমাদের তোর ক্ষুদ্রান্তের ব্যাপার স্যাপার। 3টা অংশ, একটা হচ্ছে ডিউডিনাম, এটা হচ্ছে ডিউডিনাম, এখানে পেছনে হচ্ছে জুজেনাম, তারপরটা হচ্ছে লাস্টের দিকে হচ্ছে ইলিয়াম। এখানে কি হচ্ছে, ইলিয়াম। ইলিয়ামের পরে কি শুরু হয়েছে, ইলিয়ামের পরে শুরু হয়েছে আমাদের বৃহদান্তের অংশ। বৃহদান্তের কি প্রথমটা কি, সিকাম। সিকাম প্রথমটা হচ্ছে সিকাম, তারপর হচ্ছে কোলন, এই যে ঊর্ধ্বগামী কোলন, তারপর হচ্ছে অনুপস্থ কোলন, নিম্নগামী কোলন, সিগময়েড কোলন, তারপর কি মলাশয়, এখানে এরকম থাকে মলাশয়, ঠিক আছে। এগুলো তোমাদের চিত্রতে দেখছি। ওকে, এগুলো হচ্ছে আমাদের ব্যাপার স্যাপার। ঠিক আছে, এখানে একটা কোশ্চেন আসে যে তাহলে আমাদের ডিউডিনাম, জুজেনাম, ইলিয়াম, ইলিয়ামের পরে কি থাকে, সিকাম, এবং সিকামের সাথে একটা জিনিস থাকে যার নাম হচ্ছে অ্যাপেন্ডিক্স। অ্যাপেন্ডিক্স, তাহলে পরীক্ষা যদি আসে যে অ্যাপেন্ডিক্স হয়ে থাকে, আনসার হচ্ছে আমাদের সিকাম। অ্যাপেন্ডিক্স হয়ে থাকে সিকাম, ভেরি 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 ইম্পর্টেন্ট। এটা আমরা বৃহদন্ত্র থেকে দেখবো। ওকে দেখো, আচ্ছা এখন আমাদের এখানে জানতে দেখো কোশ্চেন যদি আসে যে বোনাস গ্ল্যান্ড, এটা আসার মতো, দেখো এটা 10 স্টার দাও, এটা আসার মতো এবার মেডিকেলে দেখো, বোনাস গ্ল্যান্ড, বোনাস গ্ল্যান্ড, বোনাস গ্ল্যান্ড, বোনাস গ্ল্যান্ড, বোনাস গ্ল্যান্ড কই থাকে, আনসার হচ্ছে ক্ষুদ্রান্তে থাকে। এখন তুমি বললা ক্ষুদ্রান্তের কই থাকে, আনসার হচ্ছে ডিউটেনামে থাকে। ঠিক আছে, যেগুলো সিক্রেশন করে, বুঝছো, যেগুলো সিক্রেশন করে সেগুলো নর্মালি ডিউটেনামে হচ্ছে, হ্যাঁ। আচ্ছা তাহলে বোনাস গ্ল্যান্ড কই থাকে, ডিউটেনামে থাকে। ওকে, যদি বলা হয় যে বোনাস গ্ল্যান্ড কই থাকে, ক্ষুদ্রান্তে থাকে। অপশন যদি এরকম দেয় পাকস্থলী, ক্ষুদ্রান্ত, বৃহদান্ত, যকৃত, অ্যান্সার হচ্ছে আমাদের ক্ষুদ্রান্ত। যদি বলা হয় ক্ষুদ্রান্তে কোথায় থাকে, ডিউটেনাম। এই কোশ্চেনটা পরীক্ষায় আসতে পারে, অনেকে পারবে না কোশ্চেনটা যদি পরীক্ষায় আসে, হ্যাঁ মাথায় রাখবা। বোনাস গ্ল্যান্ড কই থাকে, ক্ষুদ্রান্তে থাকে। আবার বলতেছি, বোনাস গ্ল্যান্ড কই থাকে, ক্ষুদ্রান্তে থাকে, স্মল ইন্টেস্টাইনে থাকে। ওকে, আবার কারণ এবার আসছে কি, গবলেট কোষ, গবলেট কোষ কই থাকে, এটা কিন্তু ক্ষুদ্রান্তেও থাকে, বৃহদান্তেও থাকে, কিন্তু বেশি থাকে বৃহদান্তে। আমি তোমাদের একটা টেকনিক শিখেছিলাম, বেশি থাকে হচ্ছে বৃহদান্তে, ভিলাই, আর ভিলাই থাকে ক্ষুদ্রান্তে। এগুলো আমরা একটু লাস্টে দেখতেছি, ছবি আছে কিছু, হ্যাঁ। আমাদের বোনাস গ্ল্যান্ড কই থাকে, বোনাস গ্ল্যান্ড থাকে আমাদের ক্ষুদ্রান্তে, মাথায় রাখবা। এরপর একটা আমাদের খুব বস এনজাইম আছে, হরমোন আছে, জানা হচ্ছে কোলেসিস্টোকাইনিন। হ্যাঁ, এটা স্টার দাও, একটা স্টার, কোলেসিস্টোকাইনিন, জানা হচ্ছে সিসিকে, কোলেসিস্টোকাইনিন। এটা কি কাজ করে, এটা কি করে, যে পিত্তাশয়ের সঞ্চিত পিত্তরস ক্ষুদ্রান্তে পৌঁছে দেয়, সংকোচন ঘটিয়ে, ঠিক আছে। এটা কি করে, দেখো এটা আমাদের বাইল আছে না, এই যে আমরা চিত্র আঁকেছিলাম, এখানে কি আছে, বাইল আছে না। সে কি করে, বাইলটাকে চাপ দিয়ে ধরে, এই বাইলটাকে কি করে, চারদিক থেকে প্রেসার দেয়, চাপ দেয়। তাহলে কোলেসিস্টোকাইনিন কি করে, বাইল থেকে চাপ দেয়। তো বাইল থেকে কি হয়, বাইল ডাক্টের মাধ্যমে এখানে কি হয়েছে, বাইল গুলো বের হয়ে আসে, ঠিক আছে। তাহলে আমাদের বাইলকে সংকোচন করে, চাপ দিয়ে দিয়ে কি করে, সংকোচন করে কে, কোলেসিস্টোকাইনিন। পরে সেটা বাইলটা কি আসে, বের হয়ে আসে, কোথায় যায়, ক্ষুদ্রান্তে কাজ করে। ওকে, তাহলে সংকোচন ঘটায় কে, কোলেসিস্টোকাইনিন নামক একটা হরমোন, হ্যাঁ। এখানকার এই 2টা কাজ খুব ভালো করে করতে হবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে যে কথা বলছে যে পিত্ত লবণ স্নেহ দ্রব্যকে ইমলসিফিকেশন করে, এটা আহ এটা আমাদের পরে পাবো। So আমরা এখানে একটু দেখাচ্ছি না, এটা আমরা যখন আমরা আহ কি বলবো, চর্বির বা হচ্ছে তোমার স্নেহ জাতীয় খাবারের শোষণ করবো, তখন আমরা এটা পাবো, এই জন্য এখানে দাগাই নিয়ে এটা, ঠিক আছে। আমি একটু তো বলে রাখি, মনে করো আমাদের যত যে দেহে যেগুলো খাবার আছে সবগুলো কিন্তু বড় বড় আকারে যায়, এবং সবগুলো কিন্তু পরিপাক হয়ে মোটামুটি ভেঙে যায়, কিন্তু যেগুলো লিপিড থাকে সেগুলো কিন্তু এরকম লিপিড বড় বড় থাকে। সো এই বড় বড় খাবারগুলোকে কিন্তু আমাদের কোষ গ্রহণ করতে পারে না, কারণ কোষ তো এত বড় জিনিসকে নিতে পারবে না। সো এই জিনিসগুলোকে ভেঙে ছোট ছোট করতে হয়, ভেঙে কি করতে হয়, ছোট ছোট দানায় পরিণত করতে হয়, এগুলোর নাম হচ্ছে মাইসেলি, বা তোমার লেখা রাখা তো ছোট চর্বি দানা, ছোট চর্বি দানা, হ্যাঁ, ছোট চর্বি, ছোট চর্বি দানা। আর এগুলো হচ্ছে বড় চর্বি দানা, বড় চর্বি দানা। তাহলে যদি কোশ্চেন করা হয় যে এই বড় চর্বি দানাগুলোকে ভেঙে ভেঙে
কোষের গ্রহণ উপযোগী ছোট চর্বি দানায় কে পরিণত করে? অ্যান্সার হচ্ছে পিত্ত সয় বা পিত্ত রস না, কিন্তু পিত্ত লবণ। পিত্ত রসের মধ্যে একটা উপাদান থাকে যার নাম হচ্ছে পিত্ত লবণ। অ্যান্সার হচ্ছে পিত্ত লবণ, মাথায় রাখবো, নট পিত্ত রস। অ্যান্সার হচ্ছে কি, পিত্ত রসের মধ্যে একটা জিনিস থাকে যার নাম হচ্ছে পিত্ত লবণ, এই পিত্ত লবণটা। আর এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটা হচ্ছে ইমালসিফিকেশন। এই প্রক্রিয়াটা হচ্ছে কি, ইমালসিফিকেশন। ওকে, প্রক্রিয়াটার নাম হচ্ছে ইমালসিফিকেশন। এই যে যে ইমালসিফিকেশন প্রক্রিয়ায় ক্ষুদ্র ক্ষুদ্র কণায় পরিণত করা হয়। ঠিক আছে, তাহলে পিত্ত লবণ কি করে, এই বড় বড় যে স্নেহগুলো এগুলোকে কি করে, ছোট ছোট দানায় পরিণত করে, এর নাম হচ্ছে ইমালসিফিকেশন। এখানে কাজ করে কে, কাজ করে হচ্ছে পিত্ত লবণ, কাজ করে হচ্ছে কি, কাজ করে পিত্ত লবণ। ওকে, আশা করছি তোমরা এই জিনিসটা বুঝতে পারছো। আচ্ছা, এখন রাসায়নিক পরিপাকের কথায় আসি। দেখো দেখো একই কোশ্চেনটা বিশ্ববিদ্যালয়ে আসছে যে পিত্ত রস ক্ষার জাতীয় তরল পদার্থ। ঠিক আছে, কারণ আমাদের এর আগে যে সেলটা এটা হচ্ছে অ্যাসিড, এর আগে এই সেলটা হচ্ছে কি অ্যাসিড। হ্যাঁ, মাথায় রাখবা, পিত্তরস হচ্ছে ক্ষার জাতীয় তরল পদার্থ। এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এতে কোনো এনজাইম থাকে না, এতে কোনো এনজাইম থাকে না। অর্থাৎ আমাদের যে পিত্তরস বা বাইল, এখানে কোনো এনজাইম থাকে না। পিত্তরস বা বাইল এখানে কোনো এনজাইম থাকে না, অর্থাৎ বাইলে কোনো এনজাইম থাকে না। পিত্তরস, আবার বলতেছি, পিত্তরস বা বাইলে কোনো এনজাইম থাকে না। 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 ঠিক আছে, খুব খুব ইম্পর্টেন্ট কথা, বারবার বলতেছি। এই 11 বার কে? আচ্ছা, যাদের যাদের নাম লেখা থাকবে না তাদেরকে কিন্তু বের করে দেবো গ্রুপ থেকে। হ্যাঁ, তোমার হচ্ছে জুম থেকে বের করে দেবো, নাম লিখবো অবশ্যই সবাই। সো আমাদের বাইল, এই যে বাইল আছে না, এই বাইলের মধ্যে কোনো এনজাইম থাকে না। এখন দেখো এই যে একটা কঠিন খাবার, হ্যাঁ আমাদের কি আছে, আমাদের দেখো খাবারটা কি হয়, খাবারটা হচ্ছে এরকম আসে না, এসিড থেকে আসে না, খাবারটা কিন্তু এসিডিক থাকে। দেখো যে পাকস্থলীতে যখন এরকম আসে খাবারটা, ঠিক আছে, যখন ডিউডিনামে আসে এরকম খাবারটা, তো পাকস্থলীতে কি থাকে, এই সেল থাকে। তো খাবারটা কিন্তু কেমন থাকে, খাবারটা থাকে হচ্ছে অ্যাসিডিক। সো যখন এই খাবারটা ক্ষুদ্রান্তের মধ্যে প্রবেশ করে, ডিউডিনাম জুডিনাম ইলিয়ামে প্রবেশ করে, তখন খাবারটাকে আগে, আমার প্রথম কাজ কি, আমার প্রথম কাজ হচ্ছে এটার পিএইচটাকে একটু বাড়ানো, অর্থাৎ এই সাইলেন্ট করো নাহলে বের করে দেবো। ঠিক আছে, আচ্ছা, আমাদের খাবারের পিএইচ থেকে বাড়াইতে হবে না। তো আমাদের দেখো এসিড ছিল, কিন্তু কিন্তু ক্ষুদ্রান্তের কিন্তু পিএইচটা কিন্তু ক্ষারীয় অবস্থায় কাজ করে, মনে করো আট আটের মতো পিএইচ থাকে ক্ষুদ্রান্তের ক্ষেত্রে। হ্যাঁ, আর পাকস্থলীর ক্ষেত্রে পিএইচ থাকে হচ্ছে 2। তো দেখো আমার এখানে কি করতে হবে, পিএইচ বাড়াইতে হবে না। আচ্ছা, এখন যদি পিএইচটা বাড়াতে হচ্ছে, পিএইচটা কি বাড়াচ্ছে, এটা ইম্পর্টেন্ট কোশ্চেন। এখানে পিএইচটা বাড়াচ্ছে হচ্ছে সোডিয়াম বাই কার্বনেট। তাহলে এই যে আমাদের পিত্তরস কি করতেছে, সোডিয়াম পিএইচটা বাড়াচ্ছে। সো এই পিএইচটা কে বাড়াচ্ছে, সোডিয়াম বাই কার্বনেট। অর্থাৎ এই যে আমাদের HCl যুক্ত খাবারটা যখন ক্ষুদ্রান্তে আসলো, তখন এটার যে একটা অম্লীয় অবস্থা, এটাকে প্রশমিত করতে হচ্ছে না, এটা প্রশমিত কে করতেছে, সোডিয়াম বাই কার্বনেট। সোডিয়াম কার্বনেট না, কিন্তু সোডিয়াম বাই কার্বনেট। সোডিয়াম এরকম সংকেত, সোডিয়াম বাইকার্বনেট। সোডিয়াম বাইকার্বনেট একটা কেমিস্ট্রি কোশ্চেন ধরে দিতে কে পারে বলো তো, এই সোডিয়াম বাইকার্বনেট এটা পানিতে দ্রবণীয় নাকি অদ্রবণীয়? সোডিয়াম কার্বনেটের কথা বলো, তাই বলবে সোডিয়াম কার্বনেট। দ্রবণীয় ভাই। দ্রবণীয়, ঠিক আছে, ওকে ঠিক আছে, ওকে ঠিক আছে। এই ভাই, সুজন তোমাকে বের করে দিলাম ভাইয়া, সরি, তুমি মিউট করতেছো না, আরেকবার যদি মিউট না করো বের করে দেবো এখান থেকে। দেখো আপনার কাছ থেকে সবাইকে মিউট করে রাখেন। মিউট করছি তো, তাও বারবার আনমিউট করতেছে। আচ্ছা, ঠিক আছে, সোডিয়াম বাই কার্বনেট, সোডিয়াম বাই কার্বনেট। ওকে, আচ্ছা, এখন দেখো এখানে আমাদের দেখো এই পড়াগুলো কিন্তু আসলে তোমার হচ্ছে 3 নম্বর অধ্যায়ের কোষ রসায়নের, কিন্তু এই কোষ রসায়ন বাদ দিয়ে দিছে, এগুলো কিন্তু স্যার এখান থেকে দিবে। দেখো নাম হচ্ছে মল্টোস, নাম কি? আচ্ছা, তার আগে দেখো এগুলো হচ্ছে শর্করা পরিপাক, এখানে অগ্ন্যাশয় রস থেকে এগুলো খরিত হচ্ছে। দেখো নাম হচ্ছে মল্টোস, মল্টোজ ভেঙে কি হবে, গ্লুকোজ প্লাস গ্লুকোজ, মনে রাখবা। মল্টোজ ভেঙে কি হবে, গ্লুকোজ প্লাস গ্লুকোজ, অর্থাৎ আমরা লিখতে পারি না 2 অণু গ্লুকোজ। তাহলে মল্টোজ ভেঙে কি হবে, গ্লুকোজ প্লাস গ্লুকোজ, অর্থাৎ 2 অণু গ্লুকোজ, এটা লিখে রাখবা। আর এনজাইমের নাম হচ্ছে মল্টেস। তারপরে আরেকটা আসো, সুক্রোজ। সুক্রোজ ভেঙে কি হবে, গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ। সুক্রোজ ভেঙে কি হবে, গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ। আরেকটা হচ্ছে ল্যাকটোজ। ল্যাকটোজ ভেঙে কি হবে, ল্যাকটোজ ভেঙে হবে গ্লুকোজ প্লাস গ্যালাক্টোজ, গ্লুকোজ প্লাস গ্যালাক্টোজ। এই তিনটার মধ্যে যে কোনো একটা পরীক্ষা দিতে পারে। সো ল্যাকটোজ ভাঙলে কি হবে, গ্লুকোজ প্লাস গ্যালাক্টোজ। সুক্রোজ ভাঙলে কি হবে, গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ। আর আমাদের যে মল্টোজ আছে, এটা ভাঙলে কি হবে, গ্লুকোজ প্লাস গ্লুকোজ, গ্লুকোজ প্লাস গ্লুকোজ, 2 অণু গ্লুকোজ। হ্যাঁ, ভাগ করবো এই দুটার মধ্যে তিনটার মধ্যে একটা পরীক্ষা দিতে পারে। ঠিক আছে, আচ্ছা, বিশেষ করে এটা বেশি দেয় মল্টোজটা, বাকিগুলো এখান থেকে লাগবে না, আমরা এনজাইমের ছক থেকে বাকিগুলো পড়বো। এরপরে দেখো অগ্ন্যাশয় রসে আমিষ পরিপাক, 10 স্টার দিছি। অগ্ন্যাশয় রসে কোন পরিপাক, আমিষ পরিপাক। এগুলো কিন্তু আমরা এখানে একটু হয়তো মনে থাকতেছে না, কিন্তু যখন আমরা ছকটা দেখবো তখন আমাদের খুব ভালো করে মনে থাকবে, ছকটা আমরা পড়বো। দেখো এখন আমিষ পরিপাক কোন রসে, অগ্ন্যাশয় রসে। এনজাইমের নামগুলো তো লাগবে সবগুলো একবার, দেখো নাম সহজ আমি বলতেছি,
এনজাইমের ছকে পড়লে আরো সহজ লাগবে। টিপসিন, এরপরটা কাইমোটিপসিন। দেখো কার্বক্সি পেপটাইডেস, পেপটাইড মানে কি প্রোটিন, সো এটা অবশ্যই প্রোটিনের মধ্যেই থাকবে অগ্ন্যাশয় রসে। হ্যাঁ, কার্বক্সি পেপটাইডেস, অ্যামিনো পেপটাইডেস, ট্রাই পেপটাইডেস, ডাই পেপটাইডেস, কোলাজিনেস, 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 কোলাজিনেস। আটা হচ্ছে ইলাস্টেস, এই আটটা। হ্যাঁ, এই আটটা নাম বুঝতে পারবা, ইলাস্টেস, ইলাস্টেস। এই হচ্ছে আমাদের আটটা। তাহলে প্রথমটার নাম হচ্ছে টিপসিন, এটা তো একদম ফরজ। টিপসিন তো সবার মোটামুটি মনে থাকার কথা, অনেকবার বইতে পাইছো টিপসিন, টিপসিন। তাহলে টিপসিন কি করে? আমিষ পরিপাক করে। কোথায় কাজ করে? এটা ক্ষুদ্রান্তে কাজ করে। এটা কোন রসের মধ্যে পাওয়া যায়? অগ্ন্যাশয় রসে পাওয়া যায়, অগ্ন্যাশয় রসে পাওয়া যায়। এই তিনটা টিন স্টার। তাহলে টিপসিন কই পাওয়া যায়? অগ্ন্যাশয় রসে। কাজ করে কোথায়? আমিষ পরিপাক করে, কাজ করে ক্ষুদ্রান্তে। ওকে, এরপর হচ্ছে টিপসিন, তারপরটা কাইমোটিপসিন, কার্বক্সি পেপটাইডেস, অ্যামিনো পেপটাইডেস, নাম সোজা। ট্রাই পেপটাইডেস, পেপটাইডেস মানে হচ্ছে প্রোটিন। ডাই পেপটাইডেস, কোলাজিনেস, কোলাজিনেস, আর হচ্ছে ইলাস্টেস। এই আটটা নাম পড়বা। ওকে, তাহলে পরীক্ষায় দিতে পারে, পরীক্ষায় কোশ্চেনটা দিছেই যে নিচের কোন এনজাইমটা অগ্ন্যাশয় রসে আমিষ পরিপাকে পাওয়া যায় না, অথবা ডাইরেক্ট দিতে পারে নিচের কোন এনজাইমটা অগ্ন্যাশয় রসের মধ্যে পাওয়া যায় না। অপশন দিয়ে দিবে কি জানো? লাস্টের অপশন ঘ নাম্বার এরকম দিয়ে দিবে যে পেপসিনোজেন। এখন আমাকে বলো তো পেপসিনোজেন কই পাওয়া যায়? পাকস্থলীতে। কোন কিসের মধ্যে পাওয়া যায় পেপসিনোজেন? ডি। কোন রসের মধ্যে পাওয়া যায়? গ্যাস্ট্রিক জুসে। ভেরি গুড, ভেরি ভেরি গুড। পেপসোনোজেন পাওয়া যায় হচ্ছে আমাদের গ্যাস্ট্রিক জুসে। পেপসোনোজেন কোথায় পাওয়া যায়? গ্যাস্ট্রিক জুসের মধ্যে পাওয়া যায়। এগুলো কিন্তু অগ্ন্যাশয় রসে পাওয়া যায় না। পরীক্ষায় এই কোশ্চেনটাই দিছে যে নিচের কোনটি অগ্ন্যাশয় রসে পাওয়া যায় না, অপশন দিয়ে দিবে পেপসোনোজেন। মাথায় রাখবা। মনে আছে, পথে পেপসিন, পথে পাকস্থলী। পেপসোনোজেন কোথায় পাওয়া যায়? পাকস্থলীতে। পোডেনিন পাওয়া যায় পাকস্থলীতে। এই দুটা ভালো করে পড়বা। দিয়ে দিবে কিন্তু, মিক্সার করে দিবে। হ্যাঁ, আচ্ছা। এই যে আমাদের কি টিপসিন, দেখো টিপসিন কি অবস্থায় থাকে? টিপসিন হচ্ছে, দেখো, সক্রিয় টিপসিনে পরিণত করে। এটা থাকে হচ্ছে টেপসিনোজেন। নাম কি? টিপসিনোজেন। নোজেন থাকলে কি হয়? নোজেন মানে কি? নিষ্ক্রিয় রূপে আছে না? তো এই যে নিষ্ক্রিয় রূপে নোজেনটা আছে, একে তো আমাদের সক্রিয় টিপসিনে পরিণত করতে হবে। তাহলে টিপসিনোজেন, এটা সক্রিয় রূপ হচ্ছে টিপসিন। এটাকে আমি কেমনে রূপান্তর করতেছি? এন্টারোকাইনেস দিয়ে। এটা 5 স্টার দিয়ে দিছি, এন্টারোকাইনেস। তাহলে কোন এনজাইমের প্রভাবে আমাদের নিষ্ক্রিয় টিপসিনোজেন, কেমনে বুঝলাম নিষ্ক্রিয়? লাস্টে নোজেন আছে, সো নোজেন থাকার কারণে এটা হচ্ছে নিষ্ক্রিয়। এটাকে আমি কেমনে সক্রিয় করব? এন্টারোকাইনেস দ্বারা। এন্টারোকাইনেস, কাইনেস, কাইনেস এনজাইম, এন্টারোকাইনেস, কাইনেস, এন্টারোকাইনেস। এটা দ্বারা আমি কি করতেছি? টিপসিনে পরিণত করতেছি। ওকে, আচ্ছা। এই দুইটা পয়েন্ট, প্রথম দুইটা পয়েন্ট পড়বা, বিশ্ববিদ্যালয়ে আসে। আচ্ছা, এখন এই যে পেপসিন আর টিপসিনের মধ্যে পার্থক্য দেখো, এতটা ইম্পর্টেন্ট এই জিনিসটা, এই জন্য স্যাররা আবার পার্থক্য করে দিয়ে দিছে। দেখো, পাকস্থলীতে পেপসিন, পাকস্থলীতে পেপসিন কোন কোষ থেকে? পেপটিক কোষ থেকে। আর অগ্ন্যাশয়ের ক্ষেত্রে টিপসিন। এটা কোথায় কাজ করে? ক্ষুদ্রান্তের ডিউটেনামে। এটা কাজ করে হচ্ছে পাকস্থলীতে। ঠিক আছে, সবগুলা করবা। ঠিক আছে, টিপসিন, এই ইন্টারোকাইনেস, এটা হচ্ছে এইচসিএল। পেপসিনোজেন, নিষ্ক্রিয় পেপসিনোজেন থেকে সক্রিয় পেপসিন কে পরিণত করে? এইচসিএল। এখানে কে পরিণত করে? ইন্টারোকাইনেস। যে টিপসিনোজেন, টিপসিনোজেন, নোজেন আছে না নিষ্ক্রিয়, আবার একে আছে পেপসিনোজেন, নোজেন আছে নিষ্ক্রিয়, এরা নোজেন আছে নিষ্ক্রিয়। সক্রিয় কে করে? ইন্টারোকাইনেস। আর একে কে সক্রিয় করে? এইচসিএল। ঠিক আছে, এটা কি করে? এর ভাঙে প্রোটিন আর পেপটিনে পরিণত করে, প্রোটিনকে। আর এটা কি করে? প্রোটিন আর প্রোটিওজ আর পেপটিন একই জিনিস কিন্তু করতেছে। ঠিক আছে, এটা হচ্ছে প্রোটিওজ আর পেপটন, এটা হচ্ছে প্রোটিওজ আর পেপটন। এটা কাজ করে কোথায়? পাকস্থলীতে। এটা কাজ করে হচ্ছে ডিউটেনামে, মানে ক্ষুদ্রান্তে। এটা হচ্ছে পার্থক্য। এই পার্থক্য দুটা টুইস্টার। হ্যাঁ, ভালো করে করবা। বিশেষ করে কোথায় কাজ করে? এটা হচ্ছে পাকস্থলীতে, এটা হচ্ছে ক্ষুদ্রান্তে। ক্ষুদ্রান্তে কোথায়? ডিউডেনামে। এটা পাওয়া যায় হচ্ছে অগ্ন্যাশয় রসে, এটা পাওয়া যায় হচ্ছে পাকস্থলীর গ্যাস্ট্রিক জুসে। ওকে, পেপটিক কোষ থেকে খরিত হয়। এই জিনিসগুলো আমাদের লাগবে। এটাকে, এই সেলকে সক্রিয় করে, এটাকে ইন্টারোকাইনেস সক্রিয় করে। এই পয়েন্ট কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। এই দুইটার মধ্যে থেকে একটা পরীক্ষা দিতে পারে। এই অধ্যায় থেকে মোটামুটি 4 থেকে 5টা কোশ্চেন পরীক্ষায় দিতে পারে। ফরহাদ, আচ্ছা, ঠিক আছে। এখন এই যে চিহ্ন পরিপাক, আমরা কিন্তু একটু আগে এই জিনিসটা শিখছি যে আমাদের যখন বড় বড় কোনা দানা আছে, এই দানাগুলোকে যে পিত্তরসে কোনো এনজাইম থাকে না, এটা লিখে দিছি। ঠিক আছে, তাহলে যে এই যে পিত্তরসের মধ্যে একটা লবণ থাকে যার নাম হচ্ছে পিত্ত লবণ, এ কি করে? ইমালসিফিকেশন প্রক্রিয়ায় হেল্প করে। এখন ইমালসিফিকেশন প্রক্রিয়াটা কি? এই যে আমাদের বড় বড় যারা স্নেহ, এগুলাকে ক্ষুদ্র ক্ষুদ্র দানায় পরিণত করা। অর্থাৎ যে খাবারগুলো কোষের মধ্যে ঢুকতে পারতেছিল না, বড় বড় স্নেহ, এগুলোকে ভেঙে ছোট ছোট কোণায় পরিণত করা, এর নামই হচ্ছে আমাদের ইমালসিফিকেশন। আর এখানে হেল্প করে কে? এখানে হেল্প করতেছে আমাদের পিত্ত লবণ। ওকে, এখানে হেল্প করছে কে? হেল্প করছে হচ্ছে পিত্ত লবণ। ওকে, আচ্ছা। আমি দেখি কারা কারা ক্লাসটা করতেছে। ওকে, খায়ের বাসার, ভেরি গুড। যারা যারা ক্লাসটা করতেছো অনেক ভালো করতেছো, ধন্যবাদ সবাইকে। হ্যাঁ, আচ্ছা, আমাদের এখানে কিন্তু 3-4টা কোশ্চেন আসবে। যারা যারা ক্লাসটা দেখতেছো হয়তো পরীক্ষা এখান থেকে 2টা কোশ্চেন কোন পেয়ে যাবে এবং তোমরা অ্যান্সার করতে পারবা। দেখো, ওকে, এখান থেকে কিছু লাগবে না, আমরা ছকটা পড়বো। হ্যাঁ, আচ্ছা, আমরা আজকে কোন পর্যন্ত পড়বো দেখি, লালাগন্ধিটা পড়ি, আর তারপর আমরা ছক দেখে শেষ করবো। লালাগন্থি, হ্যাঁ,
আচ্ছা, লালাগ্রন্থি। তো দেখো লালাগ্রন্থির ক্ষেত্রে মনে করো যে আমাদের এটা মুখ, আমি একটা চিত্র আঁকাই। দেখো, এটা যদি হয় কান, হ্যাঁ, এই কানের ঠিক নিচে, এই কানের ঠিক নিচে এক ধরনের গ্রন্থি থাকে, এর নাম হচ্ছে লালা। বুঝলাম। করে, আচ্ছা। তো দেখো, এটা যদি আমাদের কান হয়, এটা যদি আমাদের কান হয়, এই কানের এখানে কি থাকবে, একটা গ্রন্থি যার নাম হচ্ছে প্যারোটিড গ্রন্থি, যার নাম হচ্ছে প্যারোটিড গ্রন্থি। তিন ধরনের গ্রন্থি পাওয়া যায় লালা গ্রন্থি, একটা হচ্ছে প্যারোটিড, একটা হচ্ছে সাবলিঙ্গুয়াল। লিঙ্গুয়াল শব্দের অর্থ হচ্ছে জিহ্বা, লিঙ্গুয়াল মানে হচ্ছে জিহ্বা। দেখো, লিঙ্গুয়াল মানে জিহ্বা, গ্লোটিস মানে জিহ্বা, এই শব্দগুলো পাইলে আমাদের জিহ্বা সম্পর্কিত। আরেকটা নাম হচ্ছে সাব ম্যান্ডিবুলার। ম্যান্ডিবুলার মানে কি, এই যেখানকার যে অস্থিটা ম্যান্ডিবুলার, ইউ আকৃতির একটা অস্থি, ম্যান্ডিবুলার অস্থি হচ্ছে ইউ আকৃতির, তাহলে ম্যান্ডিবুলার নিচে একটা থাকবে সাব ম্যান্ডিবুলার। তারপর লিঙ্গুয়াল মানে কি, জিহ্বার নিচে থাকবে, তার নাম সাবলিঙ্গুয়াল। আর প্যারোটিড এটা হচ্ছে কানের নিচে থাকবে, হ্যাঁ, প্যারোটিড কানের নিচে থাকবে। এখন দেখো, এখানে অনেক কথাবার্তা লিখছি। প্রথমটা দেখো, আমাদের টোটাল লালা গ্রন্থির সংখ্যা কয়টা, অ্যান্সার হচ্ছে 3 জোড়া বা 6টি। আর লালা গ্রন্থি থেকে কি ক্ষরণ হয়, যেমন আমাদের লালা রস ক্ষরণ হয়, লালা রসের ইংলিশ কি বলতো, স্যালিভা, মাথায় রাখতে হবে স্যালিভা। তাহলে এখান থেকে কি ক্ষরণ হবে, এখান থেকে ক্ষরণ হবে স্যালিভা। কি ক্ষরণ হবে, স্যালিভা বা লালা ক্ষরণ হবে, ওকে। 3 ধরনের, একটা হচ্ছে প্যারোটিড, একটা হচ্ছে সাবমেন্ডিবুলার, একটা হচ্ছে সাবল্যাঙ্গুলার। এখান থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে, সবচেয়ে বড় কে, সবচেয়ে বড় হচ্ছে প্যারোটিড। প্যারোটিড হচ্ছে সবচেয়ে বড়। এটা কোথায় অবস্থান করে, কানের নিচে। আর এটা কোথায় ওপেন হচ্ছে, এটা ওপেন হচ্ছে হচ্ছে মুখ বিবরে, অর্থাৎ মুখের গহ্বরের মধ্যে। যদি এক্সাক্ট জানতে চাই, মেডিকেল এটা আসে, তোমাদের বইতে আট করে দিচ্ছে এবার। দ্বিতীয় ঊর্ধ্বমোলার দাঁতের বিপরীতে, দ্বিতীয় ঊর্ধ্বমোলার দাঁতের বিপরীতে, অর্থাৎ আমাদের যে আহ মোলার দাঁত, আমাদের যে উপরের চোয়াল আছে, এই উপরের চোয়ালের মধ্যে এইদিকে বা এদিকে, হ্যাঁ এদিকেও থাকে এদিকেও থাকে। তো So আমাদের এই উপরের দাঁত, আমরা যদি একটু চিত্র দেখি, এরকম মনে করো যে উপরের যে চোয়াল আছে না, উপরের চোয়াল, এই যে উপরের চোয়ালের দাঁত মনে করো 1 2 3 4 5 6 7 8, এটার মধ্যে লাস্টের 3টা কি, লাস্টের 3টা হচ্ছে মোলার। এই লাস্টের 3টা মোলারের মধ্যে দ্বিতীয় ঊর্ধ্ব চোয়াল এটা, তাহলে আমাদের ঊর্ধ্ব চোয়াল দাঁতের মধ্যে এই যে 2 নাম্বার যে মোলারটা, এটা এর মধ্যে কি থাকবে, এর নাম্বার, এর নাম, এর মধ্যে এই অপোজিটে কি থাকবে, এর অপোজিটে হচ্ছে আমাদের এই প্যারোটিড ডাক্টটা ওপেন হবে। তাহলে কোথায় ওপেন হবে আমাদের প্যারোটিড ডাক্টটা, প্যারোটিড ডাক্ট মানে কি, এই যে ই আছে না, ধর এই যে আমাদের গ্রন্থি আছে না, এর মধ্যে একটা ডাক থাকে, এর নাম হচ্ছে প্যারোটিড ডাক, যেটা হচ্ছে প্যারোটিড ডাক। তাহলে এটা কোথায় ওপেন হচ্ছে, এটা ওপেন হচ্ছে এই যে এখানে আমাদের। তাহলে আমাদের দ্বিতীয় নাম কি, দেখো, দ্বিতীয় ঊর্ধ্বমোলার দাঁতের বিপরীতে, দ্বিতীয় ঊর্ধ্বমোলার, হ্যাঁ। তাহলে আমাদের ঊর্ধ্বমোলার হচ্ছে এটা দ্বিতীয়, এই এটা 2 নাম্বারটা, এটার বিপরীতে দ্বিতীয় ঊর্ধ্বমোলার দাঁতের বিপরীতে ওপেন হচ্ছে। এখন এই যে ডাক্ট, প্যারোটিড ডাক্ট, এর অপর নাম হচ্ছে টেনশন ডাক্ট, টেনশনস ডাক্ট। এটা অপর নাম হচ্ছে টেনশন ডাক্ট, এবং এটা হচ্ছে 5 সেন্টিমিটার, এটা লাগবে, হ্যাঁ। তাহলে এটার অপর নাম হচ্ছে কি, টেনশন ডাক্ট, এটা হচ্ছে 5 সেন্টিমিটার। টেনশন ডাক্ট এর অপর নাম হচ্ছে কি, 5 সেন্টিমিটার, লিখে দিচ্ছি যে টেনশন ডাক্ট এটা হচ্ছে 5 সেন্টিমিটার। তাহলে আমাদের প্যারোটিড ডাক্টের অপর নাম হচ্ছে কি, টেনশন ডাক্ট, এটা হচ্ছে 5 সেন্টিমিটার, ওকে। এই কথাটা একটু লাগবে, যেহেতু এখান থেকে একবার কোশ্চেন আসার মতো। এখানে লিখে দিচ্ছি, দেখো এরা 3 ধরনের সিক্রেশন করে, একটা হচ্ছে সেরাস টাইপ, একটা হচ্ছে মিউকাস টাইপ, একটা হচ্ছে মিক্সড। মানে একবার, যেটা হচ্ছে প্যারোটিড এটা হচ্ছে সেরাস, ঠিক আছে। যেটা হচ্ছে সাব ম্যান্ডিবুলার এটা হচ্ছে মিক্স, মানে এটা সেরাসও করে আবার মিউকাসও করে। আর সাবলিঙ্গুয়াল হচ্ছে শুধুমাত্র মিউকাস সিক্রেশন করে। এগুলো কম ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট কি, সবচেয়ে বড় কোনটা, এটা কোথায় ওপেন হচ্ছে, এটা হচ্ছে সবচেয়ে বড়, হ্যাঁ, কানের নিচে রয়েছে, হ্যাঁ। আচ্ছা, তাহলে সাব ম্যান্ডিবুলার কোথায় আছে, এই যে জিহ্বার নিচে। আবার সাবলিঙ্গুয়াল আছে কোথায়, জিহ্বার নিচে, ওকে। সাবম্যান্ডিবুলার এবং সাবলিঙ্গুয়াল হচ্ছে কোথায় আছে, জিহ্বার নিচে, ওকে। আচ্ছা, তো আমাদের এই 3টার নাম পড়বা, এখানে একটু মোটামুটি ডিটেলস লাগতেছে। এখন আমাদের লালা সম্পর্কে ডিটেলস অবশ্যই লাগবে। এই 2টা লাইনে পরীক্ষা আসে, একটা হচ্ছে লালা হচ্ছে অম্লীয়, লালা কেমন, লালা হচ্ছে অম্লীয়, মাথায় রাখবে, লালা হচ্ছে সামান্য অম্লীয়, অ্যাসিডিক, ওকে। আরেকটা কোশ্চেন, যে টোটাল 1200 থেকে 1500 মিলিলিটার লালা রেগুলার হয়, অথবা 1.2 থেকে 1.5 লিটার, এটা মাথায় রাখবে, 1.2 থেকে 1.5 লিটার, অথবা 1200 থেকে 1500 লালা ক্ষরণ করে, অ্যাসিডিক হচ্ছে। এখন দেখো এই লালার উপাদান, ওকে। এখন লালার উপাদান দেখো, 1 নম্বর হচ্ছে লালার উপাদানের মধ্যে পানি আছে 95 থেকে 99.5 এটা 1 নম্বর, হ্যাঁ। আচ্ছা, তারপর এটা হচ্ছে রিডিং দিবা, অত ইম্পর্টেন্ট না, তবে এটা আমাদের ইম্পর্টেন্ট, হ্যাঁ, কতখানি পানি থাকে। আচ্ছা, এখানে কিছু এনজাইম টেনজাইম দিচ্ছে, ওগুলো অত বেশি ইম্পর্টেন্ট না। এখানে একটা অ্যান্টিবডি থাকে, এটা ইম্পর্টেন্ট, এখানে এক ধরনের অ্যান্টিবডি থাকে। মনে রাখবে, আমাদের যত ধরনের সিক্রেশন সব জায়গায় অ্যান্টিবডি থাকে। লালার ক্ষেত্রে এনজাইমের নাম হচ্ছে, বডির নাম হচ্ছে আইজিএ, ইমিউনো
গ্লোবিউলিন এ, ইমিউনোগ্লোবিউলিন এ, আইজিএ, এটা 10 নম্বর অধ্যায়ের পড়া। ইমিউনোগ্লোবিউলিন এ, তাহলে কি ধরনের অ্যান্টিবডি পাওয়া যাচ্ছে লালার মধ্যে? ইমিউনোগ্লোবিউলিন এ, আইজিএ। লালার মধ্যে কি পাওয়া যাচ্ছে? আইজিএ। লালার মধ্যে এতে অ্যান্টিবডি, এতে হচ্ছে আইজিএ। লালার মধ্যে পাওয়া যাচ্ছে আইজিএ। ঠিক আছে, মাথায় রাখবা। এখন কিছু আউল তাউল কথাবার্তা দিছে যে যদি লালাক্ষরণ কমে যায়, অনেক সময় দেখা যাচ্ছে আমাদের লালাটা ঠিক মতো কাজ করতেছে না, ভয় পাইছো লালা অনেক কম ক্ষরণ হচ্ছে, তার নাম হচ্ছে জেরোস্টেমিয়া। যার নাম কি? জেরোস্টেমিয়া। ঠিক আছে, এগুলো বেশি ইম্পর্টেন্ট না, আর কি রিডিং দিবা। এগুলো রেটিনা দেয়, কোচিং এ দেয়, বিভিন্ন কোচিং পরীক্ষা দেয়। আচ্ছা, এখানে একটা সুন্দর লাইন যে লাইসোজাইম এনজাইম, আমি 30টা দিচ্ছি, হ্যাঁ। কোন এনজাইম? লাইসোজাইম এনজাইম। লাইসোজাইম এনজাইম এটা কি করে? খাবারের ব্যাকটেরিয়াকে ধ্বংস করে, দাঁতকে রক্ষা করে। ঠিক আছে, লালার মধ্যে কোন এনজাইম থাকে? লাইসোজাইম এনজাইম। লালার মধ্যে কোন এনজাইম থাকে? লাইসোজাইম এনজাইম। লালার মধ্যে কোন এনজাইম থাকে? লাইসোজাইম এনজাইম। ঠিক আছে, লালার মধ্যে কোন এনজাইম থাকে? লাইসোজাইম এনজাইম। এটা কিন্তু ব্যাকটেরিয়াকে মেরে ফেলে। আর এর মধ্যে অ্যান্টিবডি পাওয়া যায় হচ্ছে আইজিএ, এর মধ্যে অ্যান্টিবডি পাওয়া যায় হচ্ছে আইজিএ। এই দুইটা পয়েন্ট ভালো করে পড়বা, একটা হচ্ছে অ্যান্টিবডি পাওয়া যায় আইজিএ, একটা পয়েন্ট হচ্ছে লাইসোজাইম এনজাইম, লাইসোজাইম এনজাইম। ওকে। আচ্ছা, আর এই যেখানে বাফারের কাজ করে কে? বাইকার্বনেট, বাইকার্বনেট। ওকে, এগুলো কম ইম্পর্টেন্ট। আর এটা তো আমরা পড়ছি, টায়ালিন। ঠিক আছে, স্যালিভারি অ্যামাইলেজের অপর নাম কি? টায়ালিন। মনে আছে টম? টতে হচ্ছে কি? টায়ালিন, আর মতে কি? মল্টোস। এই দুটো এনজাইম পাওয়া যায়। ওকে। আচ্ছা, টায়ালিনের অপর নাম কি? এই স্যালিভারি অ্যামাইলেজ, একই নাম। আচ্ছা, এখানে একটা কথা লেখা আছে, ইউনিভার্সিটিতে আসলে জন্য দাগাই দিছি, এটা বেশি ইম্পর্টেন্ট না। এটা হচ্ছে ক্লোরাইড স্যালিভারি অ্যামাইলেজকে সক্রিয় করে। দেখো, স্যালিভারি অ্যামাইলেজ এটা একটা কি? নিষ্ক্রিয় জিনিস, এটাকে সক্রিয় করে হচ্ছে ক্লোরাইড। এটাকে সক্রিয় করে হচ্ছে ক্লোরাইড। আর স্যালিভারি অ্যামাইলেজের অপর নাম হচ্ছে টায়ালিন। স্যালিভারি অ্যামাইলেজের অপর নাম হচ্ছে টায়ালিন। তবে এটা ইম্পর্টেন্ট পয়েন্ট, এই লাইসোজাইম এনজাইম কই থাকে? লাইসোজাইম লালা, লতে লাইসোজাইম, লতে লালা, লতে লাইসোজাইম, লতে লালা, এটা কই থাকে? লালার মধ্যে থাকে। আর অ্যান্টিবডি কোনটা থাকে? আইজিএ, অ্যান্টিবডি থাকে আইজিএ। আর লাইসোজাইম এনজাইম থাকে লালাতে। ওকে, এই দুইটা খুব ভালো করে করবা। ওকে, তাহলে আমরা আজকে এই পর্যন্ত পড়লাম। এখন আমরা পড়বো হচ্ছে আমাদের এনজাইমের ছকটা, তারপরে আমরা এই অধ্যায় শেষ করবো, হ্যাঁ। তো এরপরের দিনে নেক্সটটা পড়বো। এখন আমাদের এটার ছক দেখো, এটার পিডিএফটা আমি আজকে দিয়ে দেবো, হ্যাঁ, বই দাগা রাখবো এইভাবেই। আমি এখন এটা ছক করে শেষ করবো আজকে। এই দেখো, এটা হচ্ছে আমাদের ছক, হ্যাঁ। আচ্ছা দেখো, এই ছক, দেখো এই ছকের মধ্যে অনেকগুলো কোশ্চেন পরীক্ষা আসছে। দেখো, প্রথম এখানে আমাদের একটা কথা খেয়াল করো, দেখো এখানে মুখ বিবর দেওয়া আছে, তারপর হচ্ছে পাকস্থলী দেওয়া আছে, নালীগুলো আগে দেওয়া আছে, ক্ষুদ্রান্ত দেওয়া আছে। এখানে কি বৃহদান্ত আছে? এখানে কি বৃহদান্ত আছে? এখানে কিন্তু কোনো বৃহদান্ত নাই। তো পরীক্ষায় কোশ্চেন আসতে পারে যে আহ কোন অঙ্গটা বা কোন জায়গায় পরিপাক হয় না। সলিড কথা, কোন জায়গায় কোনো এনজাইম ক্ষরণ হয় না? অ্যান্সার হচ্ছে বৃহদান্ত। কোন জায়গায় এনজাইম যদি ক্ষরণ না হয় পরিপাক হবে? হবে না। সো কোন জায়গায় পরিপাক হয় না? অ্যান্সার বৃহদান্ত। কোন জায়গায় এনজাইম ক্ষরণ হয় না? অ্যান্সার হচ্ছে বৃহদান্ত। কোন জায়গায় পরিপাক ক্ষরণ হয় না? অ্যান্সার বৃহদান্ত। কোন জায়গায় এনজাইম ক্ষরণ হয় না? অ্যান্সার বৃহদান্ত। কোন জায়গায় পরিপাক হয় না? অ্যান্সার বৃহদান্ত। কোন জায়গায় পরিপাক হয় না? খাদ্যের পরিপাক ঘটে না কোথায়? বৃহদন্ত। খাদ্যের পরিপাক ঘটে না কোথায়? বৃহদন্ত। কোন জায়গায় এনজাইম ক্ষরণ হয় না? অ্যান্সার হচ্ছে বৃহদন্ত। মাথায় রাখবা। এখন দেখো, আমরা কিন্তু কি করছি যে ক্ষুদ্রান্তের মধ্যে তিনটা জিনিস কাজ করে, মনে আছে? ক্ষুদ্রান্তের মধ্যে তিনটা জিনিস কাজ করে, আমরা চিত্র আকারে দেখাইছি। এক নম্বর হচ্ছে অগ্ন্যাশয়, অগ্ন্যাশয় থেকে আসবে অগ্ন্যাশয় রস। দুই নম্বর আন্তিক গ্রন্থি থেকে কি আসবে? আন্তিক রস। আর তিন নম্বর আমরা পড়ছিলাম যে যকৃত থেকে আসবে বাইল। কিন্তু এখানে বাইল দেয় নাই কেন বলো তো? কে বলতে পারবা? এখানে বাইল কেন দেয় এটা নাই? কোনো এনজাইম না। ইয়েস, এখানে কোনো এনজাইমই থাকে না, দেখো লিখে দিচ্ছি নো এনজাইম। যেহেতু বাইলের মধ্যে, পিত্তরসের মধ্যে কোনো এনজাইম নাই, এই জন্য এখানে এনজাইমটা ইনক্লুড করে নাই। কারণ এটা হচ্ছে কিসের ছক? এটা হচ্ছে এনজাইমের ছক, এই জন্য এখানে বাইলটা লেখে নাই। তাহলে আমাদের ক্ষুদ্রান্তের উপর কারা কারা কাজ করতেছে? অগ্ন্যাশয় রস, তারপর হচ্ছে আন্তিক রস, আর হচ্ছে কি? পিত্তরস। পিত্তরস কে তৈরি করে? পিত্তরস তৈরি করে হচ্ছে যকৃত। পিত্তরস কে তৈরি করে? যকৃত, লিভার। পিত্তরস তৈরি করে হচ্ছে লিভার। আর পিত্তরস জমা রাখে কে? জমা রাখে হচ্ছে গল ব্লাডার বা পিত্ত থলি। পিত্তরস তৈরি করে লিভার, বাইল তৈরি করে লিভার, বাইল তৈরি করে লিভার, 100 স্টার। বাইল তৈরি করে লিভার, বাইল তৈরি করে হচ্ছে লিভার, বাইল তৈরি করে লিভার। আর বাইল জমা রাখে কি? বাইল গল ব্লাডার। বাইল জমা রাখে গল ব্লাডার, বাইল জমা রাখে গল ব্লাডার। বাইল তৈরি করে কে? বাইল তৈরি করে লিভার, লিভার, লিভার। বাইল তৈরি করে লিভার, বাইল তৈরি কি করে লিভার। বায়ুল বাই भैया বলো। কি বললেন? বায়ুল কি? কি বাইল জিনিস? মানে পিত্তরস, এটার ইংলিশ বাইল। বাইল বাইল। তৈরি করে লিভার, হ্যাঁ, বাইল তৈরি করে লিভার, বাইল তৈরি করে লিভার। ঠিক আছে, বাইল তৈরি করে লিভার। অনেক ইম্পর্টেন্ট কথাবার্তা, এগুলো পরীক্ষা আসলে টের পাবা না। ঠিক আছে। আচ্ছা, এখন দেখো আমাদের এনজাইম গুলো দেখো। প্রথম হচ্ছে আমাদের কি? প্রথম হচ্ছে আমাদের এই লালা গ্রন্থি। মুখ বিবর, মুখ বিবরে কারা কারা হয়? লালা রস। মুখ বিবরে কি থাকে? লালা গ্রন্থি না? লালা গ্রন্থি কি করণ করে? স্যালিভা বা লালা রস। দেখো, এটা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আসে, মেডিকেলে আসে, দুইবার আসে। দেখো, আমাদের কি বলছিলাম? মুখ বিবরে খারে হচ্ছে লালা রস। আর লালা শুনলে কার কথা মনে পড়ে? টমের কথা। টমে যে জিভে বাই করে না, জিভে বাই করে লালা পড়ায় টমের খাবার দেখলে। সো টম, টতে টায়ালিন, মতে মল্টেস। আর আমাদের মুখ বিবরে শুধুমাত্র কারা হয়? ভাত পরিপাক হয়, অর্থাৎ শুধুমাত্র কার্বোহাইড্রেট।
এখানে চর্বি বা প্রোটিনের পরিপাক হয় না। সো আমাদের এখানে টায়ালিন, টায়ালিন আর হচ্ছে মল্টেস। আচ্ছা, আর মল্টেস, মল্টোস কি হবে, মল্টোস হয়ে যাবে, মল্টেস থেকে কি হবে, ভাঙে ভাঙে মল্টোস। আচ্ছা এখন দেখো, এখন হচ্ছে পাকস্থলী। পাকস্থলীর ক্ষেত্রে তো প্রোটিন পরিপাক হয়, আর এটা একদম ভাই মুখস্থ করে, আজকে মুখস্থ করে রাখো, দেওয়ালের সাথে টানা রাখো, ঠিক আছে। এটার নাম পাক রস। পাকস্থলী থেকে যে রস খাওয়ানো হয় তার নাম হচ্ছে পাক রস বা গ্যাস্ট্রিক জুস বা গ্যাস্ট্রিক রস। পাক রস, পাকস্থলী থেকে পাক রস, পাকস্থলীতে পাক রস। এই পাক রসের মধ্যে কি কি এনজাইম থাকে? পেপসিন, পেপসিন তো থাকে, পেপসিন, তারপর হচ্ছে জিলেটিনেস আর রেনিন। এই আমরা কিন্তু দুইটা পড়ছিলাম, একটা হচ্ছে পেপসিনোজেন, নোজেন মানে কি নিষ্ক্রিয় ছিল, সেটাকে অ্যাক্টিভ করছিল কে, এইচসিএল। এইচসিএল অ্যাক্টিভ মানে কি বানাইছে, পেপসিন। পোরেনিন, পোরেনিন থেকে কি হয়ে গেছে, শুধু রেনিন। মাথায় রাখবে, পোরেনিন থেকে অ্যাক্টিভ হয়ে কি আছে, শুধু রেনিন হয়েছে। ওকে, এখানে আছে জিলিটিনেস, নতুন জিনিস জেলিটিনেস, তাহলে এই তিনটা মনে রাখবা পাকস্থলীতে। হ্যাঁ, পেপসিনোজেন, জিলিটিনেস আর হচ্ছে রেনিন। পেপসিনেস, জেলিটিনেস, পেপসিন, জেলিটিনেস আর হচ্ছে রেনিন। এই তিনটা কি করে, এই তিনটা হচ্ছে পাওয়া যায় আমাদের পাকরসের প্রোটিন পরিপাককারী এনজাইমে। ওকে, আচ্ছা, তাহলে জিলেটিনেস, লাস্টে এএসি আছে না, জিলেটিনেস, এটা কি করবে, জিলেটিনকে ভাঙবে, জিলেটিনকে কি করবে, পেপটনে পরিণত করবে, ঠিক আছে। রেনিন কি করবে, দুধ ক্যাসিনকে প্যারাক্যাসিনে পরিণত করবে। আর পেপসিন কি করবে, প্রোটিনকে ভাঙে কি করবে, প্রোটিওস পেপটন। কারণ এই যে প্রোটিওস পেপটন, এগুলো কিন্তু আস্তে আস্তে ভাঙতে 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 অ্যামাইনো অ্যাসিড হয়ে যাবে। সো আমাদের এই প্রোটিন বা পাকস্থলীর ক্ষেত্রে সবটুকু ইম্পর্টেন্ট, ঠিক আছে। সো আমাদের পাকস্থলীর মধ্যে থাকে পাকরস, এর মধ্যে কি কি এনজাইম থাকে, প্রোটিন পরিপাককারী, পেপসিন, জেলেটিনেস, রেনিন। পেপসিন কি করে, প্রোটিনকে ভাঙে, ভাঙে প্রোটিওস আর পেপটন বানায়। তারপর হচ্ছে আমাদের জেলেটিনেস কি করে, জেলেটিনকে ভাঙে। রেনিন কি করে, কেসিনকে প্যারাকেসিন করে। তিনটা ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপর লিপিড পরিপাককারী হচ্ছে লাইপেস, গ্যাস্ট্রিক লাইপেস, লিপিড পরিপাক করে, শেষ, অত ইম্পর্টেন্ট না। এখন আমাদের বস এই যে অগ্ন্যাশয় রস, সবচেয়ে বেশি এনজাইম হচ্ছে অগ্ন্যাশয় রসে। তো পরীক্ষায় দিবে নিচের কোনটি অগ্ন্যাশয়ে পাওয়া যায় না, অ্যান্সার থাকবে কি, পেপসিনোজেন। পেপসিনোজেন কি অগ্ন্যাশয়ে পাওয়া যায় না, পেপসিনোজেন প আছে না, পাকস্থলীতে পাওয়া যাবে, ঠিক আছে। গ্যাস্ট্রিক জুসে পাওয়া যাবে পেপসিনোজেন। আচ্ছা এখন দেখো, অগ্ন্যাশয় রসের মধ্যে এক নম্বর হচ্ছে কার্বোহাইড্রেট। আর অ্যামাইলেজ মানে কি, কার্বোহাইড্রেট, অ্যামাইলেজ মানে হচ্ছে কার্বোহাইড্রেট। অ্যামাইলো পেকটিন, অ্যামাইলো, অ্যামাইলো মানে কি, এই যে কার্বোহাইড্রেট, কোষ রসায়নের মধ্যে আছে অ্যামাইলো, কার্বোহাইড্রেট। ওকে, অ্যামাইলেস। মল্টেস, মল্টেস মানে তো কার্বোহাইড্রেট, সবাই জানো। মল্টেস কি ধরনের, মল্টোস কি ধরনের কার্বোহাইড্রেট, কে পারবে এটা বলো তো? চারটা যে ক্লাসিফিকেশন আছে না, একটা হচ্ছে তোমার মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, অলিগোস্যাকারাইড, পলিস্যাকারাইড। বলো তো মল্টোস কোন ধরনের স্যাকারাইড? ডাইস্যাকারাইড। ভেরি গুড। হ্যাঁ, মল্টোস হচ্ছে, ডাইস্যাকারাইড। মল্টোস হচ্ছে ডাইস্যাকারাইড। কারণ মল্টোসকে ভাঙলে দুটা জিনিস পাওয়া যায়, একটা গ্লুকোজ আর একটা গ্লুকোজ। যেহেতু মল্টোসকে ভাঙলে দুই অণু গ্লুকোজ পাওয়া যাচ্ছে, এটা হচ্ছে এক ধরনের ডাইস্যাকারাইড। ওকে, মল্টোস। সো এই দুটো হচ্ছে কার্বোহাইড্রেট পরিপাককারী, কোনো সন্দেহ নাই। আর প্রোটিন পরিপাককারী টানা মুখস্থ, এটিএম টানা মুখস্থ। এই যে টিপসিন, টিপসিনের বড় ভাই হচ্ছে কাইমোটিপসিন। তারপর হচ্ছে কার্বক্সিপেপটাইডেস, অ্যামিনো পেপটাইডেস, ট্রাইপেপটাইডেস, ডাইপেপটাইডেস। এখানে কিন্তু মোনোপেপটাইডেস বলতে কিছু নাই, মাথায় রাখবা। ওকে, আচ্ছা, তারপর হচ্ছে কোলাজিনেস, কোলাজিন তো প্রোটিন, কোলাজিনেস, তারপর হচ্ছে ইলাস্টেস। এই আটটা আমাদের মুখস্থ করতে হবে। পরীক্ষায় দিবে নিচের কোনটি প্রোটিন পরিপাককারী এনজাইম নয়, বা দিতে পারে কোনটি অগ্ন্যাশয় রসে পাওয়া যায় না, এরকমও দিতে পারে। ওকে, আচ্ছা, আর আমাদের চর্বি মানে কি, লাইপেস, এই যে লাইপেস, ফসফোলাইপেস, কোলাস্টেরেস, ঠিক আছে। কোলাস্টেরল, লাইপেস, এগুলো হচ্ছে আমাদের লিপিড, একটু কম ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, জাস্ট এই দুই নম্বরটা বলবো যে ফসফোলাইপেস ভেঙে কি করে, ফ্যাটি অ্যাসিড বানায়। একটু কম ইম্পর্টেন্ট, হ্যাঁ, তবে আমাদের এই আটটার নাম মুখস্থ করতে হবে কিন্তু, ঠিক আছে। এই আটটা কি পাওয়া যায়, এটা হচ্ছে প্রোটিন পরিপাককারী অগ্ন্যাশয়ে পাওয়া যায়, বিশেষ করে প্রথমটা টিপসিনে। টিপসিন, টিপসিন হচ্ছে কোথায় পাওয়া যায়, অগ্ন্যাশয় রসে। আর পেপসিন পতে পাকস্থলী, আবার বলতেছি, আবার বলতেছি, আবার বলতেছি, পতে পাকস্থলী, পতে পাকস্থলী, তাহলে পেপসিন। তাহলে আমাদের পাকস্থলী অর্থাৎ গ্যাস্ট্রিক জুসের মধ্যে কি পাওয়া যাবে, পেপসিন পাওয়া যাবে, এবং এটা কাজ করবে কোথায়, পাকস্থলীতে। আর ট্রিপসিন, ট্রিপসিন, ট্রিপসিন এটাও কিন্তু একই কাজ করে। এটা কি করে, এটা হচ্ছে আমিষ পরিপাক করে, এটা হচ্ছে কি করে, আমিষ পরিপাক করে। কিন্তু এটা কোথায় পাওয়া যায়, এটা পাওয়া যায় হচ্ছে অগ্ন্যাশয় রসে। অগ্ন্যাশয় ইংলিশ হচ্ছে প্যানক্রিয়াস্টিক জুস, প্যানক্রিয়াটিক জুস অগ্ন্যাশয় রসে পাওয়া যায়। হ্যাঁ, অগ্ন্যাশয় রসে পাওয়া যায়। এটা কাজ করে পাকস্থলীতে, পথে পাকস্থলী, এটা কাজ করে পাকস্থলীতে, এটা কাজ করে কোথায়, ক্ষুদ্রান্তে। ক্ষুদ্রান্তের কোথায়, ক্ষুদ্রান্তের ডিউডেনামে। ওকে, মাথায় রাখবে, দুইটার মধ্যে একটা পরীক্ষা দিতে পারে। আচ্ছা, এরপরে আমাদের ক্ষুদ্রান্তের মধ্যে তাহলে আমরা একটা পড়লাম অগ্ন্যাশয় রস, এরপরে কি পড়লাম, আন্তিক গ্রন্থি। আন্তিক গ্রন্থির এনজাইমের মধ্যে কি কি আছে, এই যে এর বস গুলো দেখো, এই যে ল্যাকটোজ, মল্টোজ, সুক্রোজ, অ্যামাইলেজ, অ্যামাইলেজ। হ্যাঁ, এই চারটায় পড়বা, ঠিক আছে। ল্যাকটোজ ভেঙে কি হবে, গ্লুকোজ প্লাস গ্যালাক্টোজ। মল্টোজ ভেঙে গ্লুকোজ প্লাস গ্লুকোজ। আর সুক্রোজ ভেঙে গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ, এটা সবার জানার কথা। হ্যাঁ, আর অ্যামাইলেজ, অ্যামাইলো মানে তো কি, অ্যামাইলো মানে তো আমাদের কার্বোহাইড্রেট। তাহলে অ্যামাইলেজ এনজাইম কি করবে, কার্বোহাইড্রেটকে ভাঙবে, ভেঙে কি করবে, সরল শর্করা বানাবে, ঠিক আছে। তাহলে আমাদের অ্যামাইলেজ এনজাইমটা কিন্তু এখানে পাওয়া যাচ্ছে, আবার অ্যামাইলেজ কিন্তু কি আছে, আমাদের এখানেও আছে, মাথায় রাখবা। হ্যাঁ,
দুই জায়গায় পাওয়া যাচ্ছে, সমস্যা নাই। তবে আমাদের অ্যামাইলেস এনজাইম কি পাওয়া যাচ্ছে, এটা আমাদের হচ্ছে কার্বোহাইড্রেট, অ্যামাইলেস মানে হচ্ছে কার্বোহাইড্রেট, অ্যামাইলেস মানে কার্বোহাইড্রেট। ওকে, আচ্ছা। তারপর হচ্ছে প্রোটিন পরিবাহকারী অ্যামিনো পেপটাইডেস, জাস্ট লাগবে, এখানে অ্যামিনো পেপটাইডেস নাই, এখানে আছে হ্যাঁ অ্যামিনো পেপটাইডেস, এগুলো তাহলে ইম্পর্টেন্ট না। লাইপেজ, অ্যালকাইন ফসফেটেস, এগুলো ইম্পর্টেন্ট না, হ্যাঁ। আচ্ছা, তাহলে এগুলো হচ্ছে আমাদের কার্বোহাইড্রেট পরিবাহকারী, আর হচ্ছে প্রোটিন পরিবাহকারী, লিপিড পরিবাহকারী, এগুলো কোথায় পাওয়া যাচ্ছে, আন্ত্রিক রসের মধ্যে পাওয়া যাচ্ছে। আর হচ্ছে নিউক্লিক অ্যাসিড পরিবাহকারী, নিউক্লিয়াস, নিউক্লিওটাইডেস, টাইডেস, এগুলো বেশি ইম্পর্টেন্ট না। আমাদের যেগুলো দাগানো বোল্ড করা আছে হাইলাইট দিয়ে, এগুলো বেশি ইম্পর্টেন্ট। একটা জিনিস খেয়াল করছো, এখানে কিন্তু পিত্তরস নাই, যদিও পিত্তরস ক্ষুদ্রান্তের মধ্যে কাজ করে, তো পিত্তরসে কি নাই, কোনো এনজাইম নাই। আর খাদ্যের পরিপাক কোথায় ঘটে না, বৃহদান্তে। খাদ্যের পরিপাক কোথায় ঘটে না, বৃহদান্তে। খাদ্যের পরিপাক কোথায় ঘটে না, বৃহদান্তে। ওকে, আচ্ছা। আমরা আর 5 মিনিট নেবো, 11টা 15তে শেষ করব। খাদ্যের পরিপাক কোথায় হয় না, বৃহদান্তে। খাদ্যের পরিপাক কোথায় হয় না, বৃহদান্তে। ওকে, এখন আমরা এটা করব না, এটা পরের দিন করব। আচ্ছা দেখো, সোজা টপিক, স্থূলতা। আচ্ছা, এই যে এটা দেখো, তোমাদের মুখস্থ করা দেয় ভাই। আজকে এই ক্লাসটা যারা করতেছো, ইনশাল্লাহ এখান থেকে যদি কোশ্চেন আসে, তোমরা দেখবা 2-3টা যদি কোশ্চেন হয়, দেখবা যে সবগুলো পারতেছো, এবং এই কোশ্চেনটা যদি আসে না, অন্য কেউ পারবে না, মাথায় রাখো। এই ছকটা দেখো, আহ ছকটা দেখো, ছকটা কই, এই যে এটা, এই ছকটা, হ্যাঁ এই ছকটা একটু ভালো করে দেখো, দেখো খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ এই ছকটা আমি খুব কষ্ট করে বানাইছি, খুব ভালো করে দেখো, দেখো। তার আগে একটু আমাদের বেসিক জানা দরকার। সো আপাতত একটু বেসিক জানাই নেই, মনে করো প্র্যাকটিক্যাল দেখালে বেসিকটা ক্লিয়ার হবে। দেখো এই যে এইটা হচ্ছে আমাদের স্তর, হ্যাঁ একটা পাকস্থলীকে তুমি যদি কাটো, এর বাইরের সবচেয়ে বাইরের যে স্তরটা, এর নাম হচ্ছে সেরোসা। এর বাইরের স্তর নাম হচ্ছে সেরোসা, এটা হচ্ছে সেরোসা স্তর। এরপর স্তর নাম হচ্ছে পেশি স্তর, এরপর হচ্ছে পেশি। 2 নম্বরটার নাম হচ্ছে যে প্রথমটা, সবচেয়ে বাইরেরটার নাম হচ্ছে সেরোসা। পরীক্ষা আসতে পারে, সবচেয়ে বাইরের স্তরের নাম কি, বাইরেরটার নাম হচ্ছে সেরোসা, তারপরটার নাম হচ্ছে মিউকোসা, সরি পেশি স্তর, তারপরটা সাবমিউকোসা, মাস্কুলারিস মিউকোসা, মিউকোসা। পরীক্ষা যদি আসে, টোটাল কয়টা মিউকোসা পাওয়া যায়, 3টি। কয়টা মিউকোসা পাওয়া যাচ্ছে, 3টি মিউকোসা, সাবমিউকোসা, মাস্কুলারিস মিউকোসা, মিউকোসা। তাহলে যদি পরীক্ষা আসে, সবচেয়ে বাইরের স্তরের নাম হচ্ছে সেরোসা, সবচেয়ে বাইরের স্তরের নাম সেরোসা, আর সবচেয়ে ভিতরের স্তরের নাম কি, এই যেটা সবচেয়ে ভিতরের স্তরের নাম হচ্ছে মিউকোসা, সবচেয়ে ভিতরের স্তরের নাম হচ্ছে মিউকোসা, মিউকোসা, সবচেয়ে ভিতরের স্তরের নাম হচ্ছে মিউকোসা। মনে রাখবা, যত ধরনের গুরুত্বপূর্ণ জিনিসপাতি সব থাকবে মিউকোসাতে, যত ধরনের গুরুত্বপূর্ণ জিনিস সব মিউকোসাতে থাকবে। তাহলে সবার বাইরের স্তরের নাম হচ্ছে সেরোসা, সবচেয়ে বাইরের স্তরের নাম হচ্ছে সেরোসা, আর সবচেয়ে ভিতরের স্তরের নাম হচ্ছে মিউকোসা, সবচেয়ে বাইরের স্তরের নাম হচ্ছে সেরোসা, সবচেয়ে ভিতরের স্তরের নাম হচ্ছে মিউকোসা। যত গুরুত্বপূর্ণ জিনিস সব কই থাকবে, মিউকোসায়। যত গুরুত্বপূর্ণ জিনিস সব থাকবে মিউকোসায়। এখন আসো, বয়ে যায় দেখো, দেখো এই যে আমি রুগী, হ্যাঁ আচ্ছা রুগী, এটা কোথায় থাকে, এক নম্বরে হচ্ছে স্টোমাকে থাকে। দেখো, রুগী একটা গুরুত্বপূর্ণ জিনিস, এটা আমাদের মিউকোসার মধ্যে থাকবে। গ্যাস্ট্রিক গ্ল্যান্ড কই থাকবে, মিউকোসা। ভিলাই কই থাকবে, মিউকোসা। গবলেট সেল কই থাকবে, মিউকোসায়। সব মিউকোসায় থাকবে। যত গুরুত্বপূর্ণ জিনিস সব কই থাকে, মিউকোসায়। তাহলে রুগী কই থাকবে, মিউকোসায়। গ্যাস্ট্রিক গ্ল্যান্ড কই থাকবে, মিউকোসায়। ভিলাই কই থাকবে, মিউকোসায়। গবলেট কোথায় থাকবে, মিউকোসায়। আচ্ছা, এরপরে দেখো সাইনুসয়েড, সাইনুসয়েড দেখে যদি বলে যে সাইনুসাইড আছে, এটা কি, অ্যান্সার হচ্ছে লিভার। তাহলে আমি সাইনোসয়েড দিয়ে কি চিনবো, লিভার। যদি বলা যে সাইনোসাইড প্রেজেন্ট থাকে কার, সাইনোসাইড থাকে কোন অঙ্গের, অ্যান্সার হচ্ছে লিভার। যদি বলা হয় যে সাইনোসাইড কার থাকে, অ্যান্সার হচ্ছে লিভার। যদি বলা হয় অ্যাসিনাস কার থাকে, যদি বলা হয় অ্যাসিনাস কার থাকে, অ্যান্সার হচ্ছে অগ্ন্যাশয়। যদি বলা হয় যে অ্যাসিনাস কার থাকে, অ্যান্সার হচ্ছে অগ্ন্যাশয়। যদি বলা হয় আইলেটস অফ ল্যাঙ্গারেন্স কার থাকে, আইলেটস অফ ল্যাঙ্গারেন্স কার থাকে, অ্যান্সার হচ্ছে অগ্ন্যাশয়। যদি বলা যে উইংসাং ডাক্ট, উইসাং ডাক্ট বা ডাক্ট অফ উইসাং কার থাকে, অ্যান্সার হচ্ছে অগ্ন্যাশয়। যদি বলে উইসাং ডাক্ট কার থাকে, অ্যান্সার হচ্ছে অগ্ন্যাশয়, অ্যান্সার হচ্ছে কি, অগ্ন্যাশয়। যদিও পরীক্ষা আসার পসিবিলিটি হচ্ছে এটা বেশি। সাইনোসাইড কার থাকে, অ্যান্সার হচ্ছে কি, লিভার। সাইনোসাইড কার থাকে, অ্যান্সার হচ্ছে লিভার। আর যদি বলা হয় অ্যাসিনাস, আইলেটস অফ ল্যাঙ্গারেন্স, উইসাং নালী কার থাকে, অ্যান্সার হচ্ছে অগ্ন্যাশয়, অ্যান্সার হচ্ছে কি, অগ্ন্যাশয়। ওকে, আচ্ছা। যদি বলে রুগী কাদের থাকে, যদি বলা হয় রুগী কার থাকে, অ্যান্সার হচ্ছে স্টোমাক। যদি বলে রুগী কার থাকে, অ্যান্সার হচ্ছে স্টোমাক। যদি বলে যে গ্যাস্ট্রিক গ্ল্যান্ড কই থাকে, অ্যান্সার হচ্ছে অগ্ন্যাশয়, এটা তো সবাই পারবা। যদি বলে বিলাই কই থাকে, বিলাই কই থাকে, বিলাই কই থাকে, অ্যান্সার হচ্ছে ক্ষুদ্রান্ত। বিলাই কই থাকে, বিলাই হচ্ছে ক্ষুদ্রান্ত। যদি বলে গবলেট কোষ কই থাকে, বৃহদন্ত্রে থাকে, ক্ষুদ্রান্ত্রে থাকে। কোথায় বেশি থাকে, বৃহদন্ত্রে বেশি থাকে। গবলেট কোষ কোথায় বেশি থাকে, বৃহদন্ত্রে বেশি থাকে। গবলেট কোষ কিন্তু ক্ষুদ্রান্তেও থাকে, গবলেট কোষ কিন্তু বৃহদন্তেও থাকে। কোথায় বেশি থাকে, বৃহদন্তে। ক্ষুদ্রান্তেও থাকে, বৃহদন্তেও থাকে। বিলাই শুধুমাত্র কই থাকে, বিলাই শুধুমাত্র ক্ষুদ্রান্তে থাকে, বিলাই শুধুমাত্র কই থাকে, ক্ষুদ্রান্তে থাকে। এবং এই যে সব গুরুত্বপূর্ণ জিনিস সব কোন স্তরে থাকে, মিউকোসা স্তরে। সব কোন স্তরে থাকে, মিউকোসা স্তরে। রোগী কোন স্তরে থাকে, মিউকোসা। গ্যাস্ট্রিক গ্ল্যান্ড মিউকোসা, ভিলাই মিউকোসা, গবলেট সেল মিউকোসা, সব থাকে মিউকোসা স্তরে। আর মিউকোসা স্তর হচ্ছে সবচেয়ে ভিতরের স্তর, সবচেয়ে ভিতরের স্তরের নাম হচ্ছে মিউকোসা। আর সবচেয়ে বাইরের স্তরের নাম হচ্ছে সেরোসা। সবচেয়ে ভিতরের স্তরের নাম হচ্ছে মিউকোসা, আর সবচেয়ে বাইরের স্তরের নাম হচ্ছে সেরোসা। ভেরি ইম্পর্টেন্ট। রুগী দেখতে কেমন, রুগী দেখতে ওয়াই শেপড। রুগী দেখতে কেমন, রুগী দেখতে হচ্ছে ওয়াই শেপড। রুগী দেখতে কেমন, রুগী দেখতে হচ্ছে ওয়াই শেপড। রুগী দেখতে কেমন, রুগী দেখতে হচ্ছে ওয়াই শেপড। ওকে, আচ্ছা এই জিনিসগুলো একটু ভালো করে করবা।
এখন আমরা এটা একটু আরেকটু রাখা যাবে? আচ্ছা স্ক্রিনশট দিয়ে নেবো। Okay, আমি স্ক্রিনশট দিয়ে নাও, তাহলে মুছে দিয়ে দিলে, হ্যাঁ একটু তাহলে লিখে দিয়ে দিলে, একটু লিখে দিয়ে। এটা হচ্ছে ওয়াই শেপ, রোগী হচ্ছে ওয়াই আকৃতি, কোন আকৃতি? ওয়াই আকৃতি, এটা হচ্ছে সবচেয়ে ভিতরে। লিখে নাও, স্ক্রিনশট ভাইয়া দিয়ে নাও। এটা তো পিডিএফ দিবেন তাই না? হ্যাঁ পিডিএফ দেবো, পিডিএফ দেবো, তাও স্ক্রিনশট দিয়ে নাও, এগুলো ইম্পর্টেন্ট জিনিস। ওকে ঠিক আছে। ওকে, এখন আমরা স্থূলতা পরে শেষ করবো। দেখো স্থূলতা জিনিসটা কি? স্থূলতা এরপরের দিন বাকিটা, হ্যাঁ স্থূলতা। স্থূলতা হচ্ছে যখন আদর্শ ওজনের 20% বা তারও বেশি, আদর্শ ওজনের 20% বা তারও বেশি ওজন যদি হয়ে যায়, তার নাম হচ্ছে স্থূলতা। একে বিএমআই দ্বারা বোঝা যায়। বিএমআই এটা হচ্ছে কিলোগ্রাম দেহের ওজন আর ব্যক্তির উচ্চতা মিটার স্কয়ার। 25 থেকে 29 হলে সেটা হচ্ছে স্বাভাবিক, একে মোটা বলা যাবে না। 25 থেকে 29 হলে স্বাভাবিক, একে মোটা বলা যাবে না, একে বলতে হবে ওভারওয়েট। ওভারওয়েট আর মোটা কিন্তু এক জিনিস না, ওভারওয়েট আর স্থূলতা কিন্তু এক জিনিস না, ঠিক আছে? ওভারওয়েট বলতে হবে। দেখো 18 থেকে 24.9 স্বাভাবিক, 25 থেকে 29.9 অতিরিক্ত ওজন, নট ওভারওয়েট, নট স্থূলতা, নট স্থূলতা, নট স্থূলতা, এটা কিন্তু স্থূলতা না। 25 থেকে 29 পর্যন্ত কিন্তু অতিরিক্ত ওজন, এটা কিন্তু স্থূলতার কোনো স্তর না। স্থূলতার স্তর শুরু হয় কোথা থেকে? 30 থেকে, দ্বিতীয় স্তর 35 থেকে, তৃতীয় স্তর হচ্ছে 40 থেকে, ঠিক আছে? আচ্ছা, এখানে এই যে যদি 18 এর নিচে হয় তখন তার নাম হচ্ছে আন্ডারওয়েট, 18 এর নিচে হলে তার নাম আন্ডারওয়েট। যে মরবিড স্থূলতা বলা হবে কখন? যখন 50 থেকে 100 হবে, যখন 50 থেকে 100 হবে তার নাম হচ্ছে মরবিড স্থূলতা, যখন 50 থেকে 100 হবে তার নাম হচ্ছে মরবিড স্থূলতা, যখন 50 থেকে 100 হবে তার নাম মরবিড স্থূলতা। নর্মাল ওয়েট কত? সব চিন পড়ে নিচ্ছে, 10 স্টার। নর্মাল ওয়েট কত? 18.5 থেকে 24.9, 24.9। এককটা কি হবে? কেজি পার মিটার স্কোয়ার, মাথায় রাখবে, হ্যাঁ কেজি পার মিটার স্কোয়ার। নর্মাল ওয়েট 29.9 পর্যন্ত হচ্ছে ওভার ওয়েট, নট স্থূলতা, ওভার ওয়েট। তাহলে প্রথম স্থূলতা, সেকেন্ড স্থূলতা, থার্ড স্থূলতা। মরবিড হচ্ছে কত? 50 থেকে 100, মরবিড হচ্ছে 50 থেকে 100। ওকে, আচ্ছা। এখন এই যে যে শাখায় এই স্থূলতা নিয়ে আলোচনা করা হয় তার নাম হচ্ছে বেরিয়াট্রিক্স, তার নাম হচ্ছে বেরিয়াট্রিক্স। আর যে শাখায় শিশুদের নিয়ে আলোচনা করা হয় তাদের নাম হচ্ছে পেডিয়াট্রিক্স। এটা হচ্ছে পেডি মানে শিশু, বেরি মানে হচ্ছে স্থূলতা, মাথায় রাখবা। এই যে টাইপ 2 ডায়াবেটিস, এখানে কোন রোগ হয়? টাইপ 2 ডায়াবেটিস, নট টাইপ 1। কোনটা? টাইপ 2 ডায়াবেটিস, টাইপ 2 ডায়াবেটিস, নট টাইপ 1। হ্যাঁ, তাহলে টাইপ 1 কিন্তু হয় না, কোনটা হয়? টাইপ 2। স্লিপ অ্যাপনিয়া হয়। হ্যাঁ, এই বাকি রোগগুলো একটু দেখবা, ইম্পর্টেন্ট না, তবে টাইপ 2টা মাথায় রাখবা, টাইপ 2 নট টাইপ 1। টাইপ 1 কাদের হয়? যে একদম জন্মগত যারা, তারা হয় টাইপ 1, আর এদের হয় টাইপ 2। কোন ধরনের জিন থাকে? গুচ্ছ জিন। কোন ধরনের জিন? গুচ্ছ জিন। শেষ, বাকিগুলো রিডিং দিবা, অত ইম্পর্টেন্ট না, ঠিক আছে? কাদের পসিবিলিটি বেশি থাকে? নারী দেহে মেদ জমার পসিবিলিটি বেশি থাকে। হ্যাঁ, আচ্ছা, কারণ নারীদের বিশ্রামে বেশি থাকে এই আর কি। দেখেন হচ্ছে কি কি অসুখ হতে পারে? এটা হচ্ছে হাইপোথাইরয়েডিজম, হাইপোথাইরয়েডিজম নট হাইপার, হ্যাঁ হাইপো। এগুলো বেশি ইম্পর্টেন্ট না, এগুলো রিডিং দিবা। স্থূলতা কেন প্রতিরোধ করা যায়? বেশি বেশি খাবার টাবার খাইতে হবে, কিটোজেনিক ডায়েট, হ্যাঁ বায়োটিক সার্জারি এসব, ঠিক আছে? এগুলো হচ্ছে রিডিং টিডিং দিবা, ঠিক আছে? ব্যারিয়াট্রিক্স হচ্ছে স্থূলতা নিয়ে আলোচনা করা। ওকে, কার কোনো কোশ্চেন আছে? রোগীর সেল হচ্ছে ওয়াই শেপ, ওয়াই শেপ, বি শেপ না ওয়াই শেপ। হ্যাঁ, আজমল স্যারের বই, এই তোমার ইসারের বইতেই দেওয়া, কি বলে, ওয়াই দেওয়া আছে। রোগী হচ্ছে ওয়াই শেপ, হ্যাঁ ইসারের, আলিম স্যারের বইতে ওয়াই দেওয়া আছে। ওয়াই, গুগলে ভি দেওয়া না, আচ্ছা ওয়াই আর ভির মতো অনেকটা। তো পরীক্ষায় দেখবা যে ওয়াই আর ভি যদি থাকে, ওয়াই দেখাবা। যদি যে কোনো একটা থাকে তাহলে তো কনফার্ম হলো ভি বা ওয়াই। আমরাও মেডিকেলে ভি পড়ছিলাম, কিন্তু এখানে তোমাদের টেক্সট বুকে দেওয়া ওয়াই। সো ওয়াইটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট, হ্যাঁ স্যাররা যদি করে, আর কোশ্চেন করার পসিবিলিটি কম। সো দিলে যে কোনো একটা দিবা, ওয়াই দিবা। আর যদি না থাকে তাহলে তো যে কোনো একটা দেখাবা, ওয়াই বা ভি। আর দুইটাই থাকলে ওয়াই দেখাবা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমি তাও নতুন বই আপডেট চেক করে জানাবো না। ওকে, সবাইকে ধন্যবাদ। হ্যাঁ, আর কার কোনো কোশ্চেন আছে? না, গুগল আসলে তোমার সব যে গুগল একদম পারফেক্ট দেয় এরকম না, গুগল অনেক ভুল ইনফরমেশন দেয়, বুঝছো ভাই? হ্যাঁ, বইতে আছে ওইটা করবা। জম্বি, জম্বি আবার কি রে? ভাইয়া এই যে এগুলা কই আছে, এই যে মিউকুসা রোগী? এগুলা পাবা, পাবা আস্তে আস্তে পাবা, এগুলা জাস্ট মুখস্থ করো। এগুলা তোমার প্র্যাকটিক্যালের মধ্যে আছে, বুঝছো? প্র্যাকটিক্যালের মধ্যে আছে। ড্রয়িং ছিল বলছিল। ঠিক আছে, রুগী, রুগী হচ্ছে পাওয়া যায় হচ্ছে স্টমাকে। হ্যাঁ আচ্ছা, ওকে, আল্লাহ হাফেজ, ঠিক আছে? এরপরের দিন আমরা এই অধ্যায় শেষ করে দেবো ইনশাল্লাহ।